আগের ক্লাসে বলেছিলাম না, আবারও বলতেছি, তোমাদের এটা নিয়ে মানে ভয় পাওয়ার বা কনফিউজড হওয়ার, অ্যাংশাস ফিল করার কোনো কারণ নেই। ওকে, জি স্যার। সো ফিল ফ্রি টু আস্ক এনিথিং। যে রেকর্ড করা হচ্ছে এই জন্য হচ্ছে ওই কোয়েশ্চেন করবো না, এরকম এরকম ভাবা যাবে না। ওকে, এই রেকর্ড কোনো এভিডেন্স না। রেকর্ড করা হয় জাস্ট হচ্ছে যাতে কেউ মানে এই ওই কেউ যদি চায় পরবর্তীতে হচ্ছে বাক্স থেকে হচ্ছে দেখে নিতে পারবে। ধরো হতে পারে আমরা হচ্ছে হয়তো বা কোনো ইম্পর্টেন্ট কিছু ডিসকাস করেছি during this online session. So if anyone missed that one, they can see it later from the box. Okay. ওকে স্যার। ওকে, আচ্ছা এই যে তোমরা সবাই তো বাক্সে এনরোল করছো না? ইয়েস স্যার। Okay, so have you seen the videos? I uploaded 2 lectures. Okay. প্রথম যেটা ছিল ওইটা কিন্তু মানে ওইটা খুব সহজ না, লেকচার 1, মানে জাস্ট সাম ইন্ট্রোডাকশন, যে মাইক্রোবায়োলজি কি, মাইক্রোবায়োলজিতে আমরা কি নিয়ে স্টাডি করি। সেকেন্ড যে লেকচারটা ছিল, সেকেন্ড লেকচারে কি কিছুটা ছিল ফার্মেন্টেশন নিয়ে একটু ব্রিফ ইন্ট্রোডাকশন ছিল। দেন হচ্ছে কোচ পোস্টুলেট, কোচ পোস্টুলেটের স্টেটমেন্ট গুলো, কোচ পোস্টুলেটের লিমিটেশনস, দেন মডিফিকেশনস। কোচ পোস্টুলেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো মতো পড়তে হবে। হ্যাঁ, কোচ পোস্টুলেটটা বলতে পারো যে ডিজিজ রিলেটেড, মানে মাইক্রো অর্গানিজম যে ডিজিজ করে, ওকে, এই স্টাডির প্রথম স্টেপ হচ্ছে এটা। প্রথম স্টেপ না বলে এইভাবে বলা যায় যে, কেউ দেখছো এই ভিডিও, কোচ পোস্টুলেটের ভিডিওটা? Yes, sir. ওকে, মানে কোচ পোস্টুলেট হচ্ছে কি, এখন ধরো মানে এখন কিন্তু আমরা জানি যে জার্ম বা জার্ম হচ্ছে ডিজিজ করে। ধরো এখন আমরা বলি যে আহ, কি জানি, ধরো ভিব্রিও কলেরি, একটা ব্যাকটেরিয়া, ভিব্রিও কলেরি কজ কলেরা। হ্যাঁ, এখন আমরা বলি, এখন আমরা জানি যে ডিফারেন্ট টাইপ অফ জার্মস দে ক্যান কজ ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ। কিন্তু আহ, মানে আগে, ইন ওল্ড ডেজ, মানুষের ধারণাই ছিল না যে ডিজিজ আসলে কি দিয়ে হয়। মানুষের ইনফ্যাক্ট মানুষের ক্লিয়ার আইডিয়া ছিল না যে মাইক্রো অর্গানিজম গুলো আদৌ কিছু আছে কিনা। ওকে, তো এখন মানুষজন জানে মাইক্রো অর্গানিজম আছে, এবং মাইক্রো অর্গানিজম যে ডিজিজ করতে পারে সেটাও মানুষ জানে। তবে স্টিল না, ধরো এখন একটা হঠাৎ করে নতুন একটা ডিজিজ আসলো, যে একটা নতুন ধরনের ডিজিজ আসলো, এবং পিপল আর নট শিওর অ্যাবাউট ইটস ক্যাজুয়েটিক এজেন্ট, মানে কোন, ধরো কোন মাইক্রো অর্গানিজমটা যে ডিজিজটা হচ্ছে মানুষের শিওর না সায়েন্টিস্টরা। তো তারা হচ্ছে থ্রু দেয়ার স্টাডি, ধরো তারা গেস করলো, ওকে, দে আইডেন্টিফাইড, দে ওয়াজ এবল টু আইডেন্টিফাই এ পার্টিকুলার মাইক্রোবস অর গ্রুপস অফ মাইক্রোবস। হ্যাঁ, তো তারা তাদের স্টাডির মাধ্যমে আইডেন্টিফাই করলো যে ওকে, এই মাইক্রো অর্গানিজম দিয়ে এই ডিজিজটা হতে পারে। এই হতে পারে বলেই কিন্তু তুমি বলতে পারবে না যে হ্যাঁ এই মাইক্রো অর্গানিজমটা দিয়ে এই ডিজিজটা হয়। মানে ধরো একজন, ধরো হঠাৎ করে কিছু লোক অসুস্থ হয়ে গেল একটা জায়গায়, তুমি সেই লোকগুলোর থেকে, মানে সেই মানুষগুলোর থেকে কোন একটা ব্যাকটেরিয়া আইসোলেট করলো। আইসোলেট করা মানে হচ্ছে সেপারেট করা আর কি। হ্যাঁ, ধরো হঠাৎ কোন এক, ধরো হঠাৎ এই মিরপুরে থাকে আর কি। হ্যাঁ, ধরো হঠাৎ মিরপুরে হচ্ছে কিছু লোক মানে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, তারপর সেই লোকগুলো মানে, এবং তাদের ডিজিজ symptoms are kind of similar. Okay, then you isolated the bacteria from there, মানে সেই মানুষগুলোর কাছ থেকে তুমি একটা ব্যাকটেরিয়া পেলা। তুমি কিন্তু সাথে সাথে বলে দিতে পারবে না যে এই ব্যাকটেরিয়াটা দিয়ে এই ডিজিজটা হচ্ছে। এটা বলতে গেলে তোমাকে যে পোস্টুলেট গুলো আছে, কোষ পোস্টুলেট, সেই কোষ পোস্টুলেট গুলো প্রুফ করতে হবে এই ডিজিজের এবং এই ব্যাকটেরিয়া নিয়ে। অরিজিনাল কোর্স পোস্টুলেটটা আসলে এখন আর ইউজ হয় না, কারণ হচ্ছে অরিজিনাল কোর্স পোস্টুলেটের অনেক লিমিটেশনস আছে, কিন্তু মডিফিকেশন গুলো ইউজ হয়। ওগুলো মানে প্রুভ না করে এটা বলা খুব, মানে এটা আসলে বলা যায় না যে এটা দিয়ে এই ডিজিজ হচ্ছে, ইটস ভেরি ডিফিকাল্ট। তো কোর্স পোস্টুলেট খুব ইম্পর্টেন্ট ডিজিজ মাইক্রো, মানে ওই ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিতে ডিজিজ স্টাডিটা খুব ইম্পর্টেন্ট। মানে কোর্স পোস্টুলেট দিয়ে আমরা হচ্ছে এটা হচ্ছে লিঙ্ক তৈরি করে যে মাইক্রোবস এবং ডিজিজের, মানে রিলেশন, মাইক্রোব এবং ডিজিজের রিলেশনটা এস্টাবলিশ করে কোর্স পোস্টুলেট, প্রুভ করে। আচ্ছা, এনিওয়ে আমাদের যেহেতু অনলাইন সেশনে হচ্ছে কি মানে ঠিক ফর্মাল যেভাবে আমরা ক্লাস নেই সেরকম তো হওয়ার কথা না। তো তোমরা কি যে মানে
যদি 1 নম্বর আর 2 নম্বর লেকচারটা দেখে থাকো, তো কারো কোনো কোয়েশ্চেন আছে যে বা বুঝি নাই এটা, স্যার এটা আরেকটু এক্সপ্লেইন করেন, হ্যাঁ এনিথিং। সব বুঝতে হবে আমার কোনো কথা নেই, সব বুঝে ফেললে কি হবে? আমিও সবকিছু বুঝি না, আমি অনেক কিছুই জানি না। হ্যাঁ জি স্যার। আচ্ছা বলো, আগে কে কে বলতেছিল? নাফিসা বলো। মডিফিকেশন গুলা ভালো মতো বুঝি। ওকে, ইটস ওকে। তারপরে কে? মেহনাজ মেহনাজ কিছু বলতেছিল? ও আমিও স্যার মডিফিকেশনের কথাই বলতে চাইছিলাম। মডিফিকেশনের প্রথম দুইটা বাদে পরের দুই তিনটা মাঝখানে দুই তিনটা বুঝি নাই। ওকে, ইটস ওকে, এটা ঠিক আছে, সমস্যা নেই, আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা সবাই তো মানে আই থিঙ্ক অনেকেই সেকেন্ড ভিডিওটা এখনো দেখেও নেই, রাইট? ভাই ইয়া হয় মানে ভয় পাওয়ার কিছু নেই, না দেখলে বলতে পারো স্যার এখনো দেখা হয়নি, কোনো সমস্যা নেই। Yes, sir. হ্যাঁ দেখছো না দেখো নাই? স্যার সেকেন্ডটা দেখা হয় নাই, আমি আজকে সকালে দেখছি যেটা দিচ্ছে। ওকে ঠিক আছে, মাঝে মাঝে একটু চেক টেক করো, হ্যাঁ। জি স্যার। বাচ্চা আর কি। আচ্ছা, আর প্রথমটা সবাই দেখছো? আচ্ছা এই মেহনাজ এবং নাফিসা, তোমাদেরটা আমি আসতেছি, দেখি প্রথম লেকচারে কারো কোনো প্রবলেম আছে কিনা। স্যার, জি স্যার। ব্যাকটেরিয়াতে একটা লাইন ছিল যে অক্সিডাইজিং কম্পাউন্ড বলতে কি বোঝানো হয়? আমি অক্সিডাইজিং কম্পাউন্ডটা বুঝি নাই আসলে। অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড না? আচ্ছা ধরো, কোনো সমস্যা নেই। এর আগে স্ক্রিনটা শেয়ার দিই, এই সবাইকে দেখতে পাচ্ছেন পাওয়ার পয়েন্ট স্লাইডটা? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তুমি বোঝে না হচ্ছে কোনটা, যে যে কিছু কিছু মাইক্রো অর্গানিজমকে, আই মিন সাম মাইক্রোবস দে ক্যান ইউজ অর্গানিক কম্পাউন্ডস অ্যাজ এ নিউট্রিয়েন্ট সোর্স, মানে তারা অর্গানিক কম্পাউন্ডকে নিউট্রিয়েন্ট সোর্স হিসেবে ইউজ করতে পারে, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, তোমার ছিল কোয়েরি ছিল ব্যাকটেরিয়া নিয়ে, জি ইয়েস স্যার। হ্যাঁ। it usually it gets its energy from oxidizing organic compounds. আচ্ছা, এই জিনিসটা মানে আচ্ছা, আমরা মানুষ, আমরা হচ্ছে আমাদের যে যে আমরা যে বিভিন্ন কাজ করি প্রতিদিন, রাইট? এই যে ধরো এখন আমরা এখানে ক্লাস করতেছি, ওকে, তারপর আমরা সারাদিন কত কাজ করি। এই যে কোনো কাজ করার জন্য আমাদের কি দরকার হয়? উই নিড এনার্জি, শক্তি দরকার হয়। এন্ড হাউ উই গেট দিস এনার্জি? এনার্জি পাওয়ার জন্য আমরা কি করি? আমরা উই ইট, হ্যাঁ, আমরা খাবার দাবার খাই না? 3 বেলা খাই, অনেক আরো বেশিও খাই, ঠিক না? আমরা খাবার কেন খাই? এই খাবারগুলো থেকে এনার্জি পাওয়ার জন্য, ঠিক আছে? ওকে, এবং এই এনার্জি পাওয়ার সময় আমাদের আসলে কি করি? তোমাদের কি যে মেটাবলিজম মনে আছে? তোমরা হচ্ছে ওই আই থিঙ্ক এইচএসসি অথবা এ লেভেলে ওই ইয়ে ছিল না, ওই যে ক্যাটাবলিজম, অ্যানাবলিজম, কিছু কঠিন কঠিন পাথওয়ে ছিল না, কি জানি ক্রেবস সাইকেল, তারপরে কি জানি হাবি যাবি, এই মনে নেই? জি স্যার। এইচএসসি বইয়ে আছে না এগুলো? কিছু মানে আমি ভাই আমি আমি আমার এইচএসসি ব্যাচ ছিল 2003, হ্যাঁ, ইটস অলমোস্ট 18 ইয়ার্স, আমার না মনে নেই ওই বইয়ে কি ছিল। তোমাদের তো মনে থাকার কথা না, কিছুদিন আগে এইচএসসি দিছো, ওখানে এরকম বিভিন্ন পাথওয়েজ ছিল না? ওই পাথওয়েজ গুলো কি? ওই পাথওয়েজ গুলো হচ্ছে দোজ আর ক্যাসকেড অফ রিঅ্যাকশনস, মেটাবলিক রিঅ্যাকশনস, রাইট? ওকে, ইন শর্ট হচ্ছে আমরা যে খাবার খাই সেই খাবারগুলো হচ্ছে আমাদের বডি কি করে হজম করে, আমরা বলি না ডাইজেস্ট করে। বেসিক্যালি ডাইজেস্ট করে কিভাবে? থ্রু সাম রিঅ্যাকশনস। এই রিঅ্যাকশন গুলোর সময় বেসিক্যালি যেটা হয়, অক্সিডেশন হয়। অক্সিডেশন হয় কি? অক্সিজেনের উপস্থিতিতে রিঅ্যাকশন হয়। ওকে, আমাদের কিন্তু এই জন্য অক্সিজেন লাগে, কারণ উইদাউট অক্সিজেন আমরা কিন্তু সার্ভাইভ করতে পারবো না। কারণ আমরা ধরো শুধু খাবার খেলাম, খাবার খেলে আমরা বাঁচতে পারবো না, সেই খাবার থেকে এনার্জি জেনারেট করতে গেলে অক্সিজেন দরকার হয়। ওকে, এই জিনিসটাকে অক্সিডাইজেশন বলে, বুঝছো ব্যাপারটা? তো হচ্ছে কি, খাবার হচ্ছে কি হয় তোমার হচ্ছে অক্সিডেশনের মাধ্যমে সেই খাবার থেকে হচ্ছে এনার্জি প্রডিউস হয়। ওকে, বেসিক্যালি তো আমরা এনার্জি পাই হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে, রাইট? ধরো রাইস, হ্যাঁ, ভাত, ভাত মানে রাইস ডাইজেস্ট হয়ে কি হয়? রাইস হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট টাইপের, এটা ডাইজেস্ট হয়ে
প্রথম হচ্ছে সুগারে পরিণত হয়, রাইট, গ্লুকোজে পরিণত হয়, তারপর সেই গ্লুকোজ থেকে হচ্ছে আমরা এনার্জি পাই। তো এই প্রসেসে মানে অক্সিজেন লাগে, অক্সিডেশন ঘটে। আচ্ছা, সিমিলারলি ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হতে পারে ইটস ভেরি স্মল, রাইট, উই ক্যান নট সি ইট ইন আওয়ার নেকেড আইস, ইটস এক্সট্রিমলি স্মল, খুবই ছোট। এবং ব্যাকটেরিয়া হচ্ছে ইউনিসেলুলার মাইক্রো অর্গানিজম, আমরা হিউম্যান হচ্ছে মাল্টিসেলুলার, দেয়ার আর বিলিয়নস অফ সেলস ইন আওয়ার বডি, কিন্তু এক একটা ব্যাকটেরিয়া একটাই সেল, হোয়াটএভার, যতই একটা সেল হোক, যতই ছোট হোক, মানে ইটস এ লিভিং থিংস, রাইট। এবং সব লিভিং থিংসেরই এনার্জি প্রয়োজন বেঁচে থাকতে গেলে। সো ব্যাকটেরিয়ার এনার্জি দরকার হবে, এই জন্য ব্যাকটেরিয়ারও হচ্ছে খাবারের দরকার হবে। ওকে, অ্যান্ড অ্যাজ ফুড, ব্যাকটেরিয়া ক্যান ইউজ অনলি অর্গানিক কম্পাউন্ডস। ঠিক আছে, যেমন ধরো আচ্ছা একটা কোশ্চেন, আমরা তো হিউম্যান, আমরা কি ইনঅর্গানিক কম্পাউন্ডস খেয়ে বেঁচে থাকতে পারবো? ইনঅর্গানিক কম্পাউন্ডস কেমন? যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড, ওকে, অক্সিজেন নিজেও একটা ইনঅর্গানিক কম্পাউন্ডস, কার্বন, তারপরে বিভিন্ন মেটাল, আমরা কি ইনঅর্গানিক কম্পাউন্ড খেয়ে বেঁচে থাকতে পারবো? স্যার শুধু ইনঅর্গানিক কম্পাউন্ডস নিয়ে বেঁচে থাকতে পারবো না। এক্স্যাক্টলি, ইনঅর্গানিক কম্পাউন্ড দিয়ে কারা বেঁচে থাকতে পারে? কোন লিভিং বিইং বেঁচে থাকতে পারে? হোয়াটএভার তোমাদের মাথায় যাই আছে বলো না, সঠিক অ্যান্সার দিতে হবে কেন সবসময়? কারণ আমাকে যদি 100টা কোশ্চেন করো, 90টা কোশ্চেনের অ্যান্সার আমি ভুল দিব, কারণ আমি জানি না তো ভাই, সব তো জানার কথা না। ওকে, ভুল অ্যান্সার হলে ভুল অ্যান্সারই দাও, কোনো সমস্যা নেই। হোয়াটএভার মাথায় যেটাই আসে যে স্যার ইনঅর্গানিক কম্পাউন্ড খেয়ে শুধুমাত্র রোবটরা বেঁচে থাকে, এই জিনিস যদি মাথায় আসে এটাও বলো, প্ল্যান্ট, কোনো সমস্যা নেই। হ্যাঁ, প্ল্যান্ট, এক্স্যাক্টলি, প্ল্যান্ট। প্ল্যান্ট হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড খেয়ে কিন্তু বেঁচে থাকে, রাইট। প্ল্যান্ট কি করতে পারে? দে ক্যান ডু ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ। প্ল্যান্ট প্রডিউস দেয়ার ওন ফুড ফ্রম সানলাইট কার্বন ডাইঅক্সাইড ইউজ করে তারা তাদের নিজস্ব খাবার প্রডিউস করতে পারে, সেই জন্য প্ল্যান্ট হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড খেয়ে বেঁচে থাকতে পারে। সো বেসিক্যালি না, এই এই মানে এই ইউনিভার্সের যেই লিভিং বিইং গুলা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, ওকে, শুধুমাত্র তারাই ইনঅর্গানিক কম্পাউন্ড হচ্ছে এনার্জি সোর্স হিসেবে ইউজ করতে পারে। তো খেয়াল করে দেখো এলগি, হ্যাঁ, আচ্ছা এটার অনেকে এলজি বলে, এটার অনেকে এলগি বলে, এটা মানে এলগি হচ্ছে মোস্ট কি বলে কমন প্রনাউন্সিয়েশন আর কি, নামে বা উচ্চারণে কিছু যায় আসে না। আচ্ছা এলগি, হ্যাঁ, খেয়াল করে দেখো এলগি কিন্তু দে ক্যান ইউজ ইনঅর্গানিক এলিমেন্টস, রাইট। এলগি ক্যান মেক ইটস ওন ফুড ফ্রম সানলাইট অ্যান্ড ইনঅর্গানিক এলিমেন্টস। যেহেতু এলগি হচ্ছে তারা ফটোসিনথেসিস করতে পারে, তার মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, এই জন্য হচ্ছে মানে এলগি যেহেতু নিজের খাবার নিজে তৈরি করতে পারে, এই জন্য তারা ইনঅর্গানিক এলিমেন্টস হচ্ছে ইউজ করতে পারে। আদারওয়াইজ মোস্ট অফ দিস মাইক্রো অর্গানিজমস দে অ্যাকচুয়ালি দে ক্যান নট প্রডিউস দেয়ার ওন ফুড, তারা ফটোসিনথেসিস করতে পারে না, এই জন্য কিন্তু তাদের সবারই অর্গানিক কম্পাউন্ড লাগে। ওকে, ওই কোয়েশ্চেনটা যে করেছিল তোমার অ্যান্সার পাইছো? ইয়েস স্যার। আর স্যার অর্গানিক কম্পাউন্ড এক্স্যাক্টলি কোনগুলো হয়ে থাকে? ইনঅর্গানিক বাদে বাকি সবই অর্গানিক কম্পাউন্ড। আচ্ছা ঠিক আছে স্যার। মানে ইনঅর্গানিক কম্পাউন্ড এই ধরো কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, তারপরে বিভিন্ন যে কেমিক্যালস গুলো আছে না, ধরো জি স্যার। ওয়াটার, H2O, ওয়াটারও কিন্তু একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, ওটা কিন্তু অর্গানিক কম্পাউন্ড না। হ্যাঁ, অর্গানিক কম্পাউন্ড কি, ধরো গ্লুকোজ কিন্তু ডেফিনেটলি একটা অর্গানিক কম্পাউন্ড, রাইট, কারণ এটা একটা সুগার। আমাদের বডিতে কিন্তু প্রচুর সুগার আছে। সুগার কি আসলে আমরা তো সুগার বলি, বাট যত কার্বোহাইড্রেট আছে সবগুলোই তো আসলে কি কমপ্লেক্স সুগার। ইয়েস স্যার। প্রথম লেকচার থেকে আর কারো কোনো কনফিউশন নেই? আই থিঙ্ক সবাই এখনো প্রথম লেকচারটাও দেখো নাই, আমার রাইট? এই দেখে ফেলবো, হ্যাঁ, ওকে, মানে ওকে গুড, ব্যাকলগে থাকা যাবে না। হ্যাঁ, ওই সিলেবাস মানে এমআইসি 101 এর সিলেবাস অনেক বড় না, কিন্তু খুব একটা ছোটও না। ওকে, এই এমআইসি 101 কিন্তু মোটামুটি আমাদের পুরো মাইক্রোবায়োলজির একটা ওভারঅল মানে একটা সামারি টাইপের কোর্স, এটা সো একটা সিলেবাস মোটামুটি বড়।
অত ছোট না আর কি। হ্যাঁ, আর এখন কিন্তু আমাদের হাতে সময়ও কম। কারণ কোভিড-19 এর কারণে মাঝখানে তো মানে ইউনিভার্সিটি মানে সব শিক্ষা প্রতিষ্ঠানই তো অনেকদিন বন্ধ ছিল। সো বন্ধ থাকার কারণে আমাদের একটু সেমিস্টার কিন্তু একটু শর্ট হয়ে গেছে। যে কম সময়ে আমাদেরকে বেশি জিনিস করতে হবে, সো দ্যাটস ওয়াই পিছনে থাকা যাবে না। হ্যাঁ, একটু ভিডিও টিডিও গুলো সিরিয়াসলি দেখতে হবে। স্যার তাহলে সিলেবাস ছোট হবে না এবার? সিলেবাস অত ছোট হবে না। হ্যাঁ, অত ছোট হবে না। আর এখানে একটা ব্যাপার হচ্ছে কি যে ধরো নর্মাল সময় যখন ভার্সিটি খোলা থাকতো তখন তোমাদের কিন্তু কি যে এই ট্রান্সপোর্টের পিছনে প্রচুর সময় নষ্ট হতো না? হুম। ভার্সিটিতে আসতে হতো, এই করতে হতো, সেই করতে হতো। এখন তো আসলে সেটা করতে হচ্ছে না। এখন হচ্ছে তোমরা বাসাতেই আসছো, হ্যাঁ বাসাতেই সারাক্ষণ থাকে, এটা আসলে মোর হার্মফুল। কিন্তু কি আর করা, হ্যাঁ, বাট অ্যাটলিস্ট তোমার সময়টা তো পাচ্ছ। হ্যাঁ, ধরো ক্লাসে তো খুবই বিরক্তিকর। হ্যাঁ, এই যে টিচার হচ্ছে ডাইসে বসে লেকচার দিচ্ছে তো দিচ্ছে, হ্যাঁ চেয়ারে বসে প্রচন্ড ঘুম পায়, কি কি করতে ইচ্ছা করে, ঠিক না? তো এখানে কিন্তু এই সমস্যা নেই, একদম শুয়ে বসে কাঁপে আয়েশ করে ভিডিও গুলো দেখতে পারবে। রাইট, ধরো ঘুম পেলে মাঝখানে 5 মিনিট ঘুমাই নিয়ে আবার ভিডিও দেখতে পারবে। না স্যার, এভাবে আসলে হয় না, কনসেন্ট্রেশন থাকে না। ওই কি সিরিয়াস? হ্যাঁ। ওকে, আচ্ছা অসুবিধা নেই, মানে যার যেভাবে কনসেন্ট্রেশন থাকে সেভাবেই দেখো আর কি। হ্যাঁ, জি। সিলেবাস শর্ট কি, ধরো সিলেবাস ধরো যেটা কি মানে এমআইসি অনেক কোর্সে আছে হচ্ছে কিছু টপিকস হয়তো বা মানে লেস ইম্পর্টেন্ট, এগুলো হয়তো বা সময় না থাকলে কিছুটা কাটছাট করা যায়। অ্যাটলিস্ট এই কোর্সটাতে সবগুলো অ্যাটলিস্ট টাচ করা উচিত আর কি। হ্যাঁ, মানে এটা তো একটা মানে কি বলে জেনারেল মাইক্রোবায়োলজি কোর্স, ওটা মানে একটা সামারি টাইপের কোর্স। তো এই কোর্সে কিন্তু আমরা কোনো কিছুই খুব বেশি ডিপে যাই না, স্বাভাবিক, কারণ এটা তো ইন্ট্রোডাক্টরি কোর্স। ডিপে যাওয়ার জন্য তো আলাদা আলাদা কোর্স আছে, ভাইরাসের উপর আলাদা কোর্স আছে। এই যে ধরো সেকেন্ড লেকচারে প্রথমে হচ্ছে ফার্মেন্টেশন টেকনোলজি, ফার্মেন্টেশন নিয়ে কি আমি জাস্ট হচ্ছে 2-3টা স্লাইডে কিছুক্ষণ কথা বলে শেষ করে দিয়েছি, রাইট? কিন্তু এই ফার্মেন্টেশনের উপর আমাদের আলাদা কোর্স আছে, পুরো একটা 3 ক্রেডিটের কোর্স। স্যার এবার কোন কোন কোর্স নিচ্ছেন? আমি জি। মাইক 101, বিসিএস 202, মাইক 309, আর কি নিচ্ছে আরেকটা 403। 309 ভ্যাকসিনেশন? ভ্যাকসিনেশন, ইমিউনোপ্যাথোলজি এন্ড ভ্যাকসিন immuno- ডেভেলপমেন্ট। আচ্ছা আচ্ছা। আমি নেই ওই কোর্স। ইলেকটিভ? আচ্ছা, হ্যাঁ, ওটা 309 ইলেকটিভ কোর্স। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, আচ্ছা প্রথম চ্যাপ্টার থেকে মানে আচ্ছা যারা দেখছো, হ্যাঁ তাদের কোনো কোয়েরি নেই? উইয়ার্ড কোয়েরি ইজ ওকে, এটা কিন্তু আমি বারবার বলি। মানে আর তোমরা তো যারা ফ্রেশার, মানে একদম এই যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আর তোমার বান্ধবী কি ভাবলো যে তুমি পারো না, এটা নিয়ে তোমার কি দরকার, ঠিক না? বান্ধবী ভাবুক, অসুবিধা নেই, সবকিছু অ্যান্সার জানতে হয় না। মানে সবকিছু অ্যান্সার জানতে হলে আমরা পড়ালেখা করতে আসছি, ঠিক না? সব তো জানি। আমি জানি না বা আমি পারি না এই জিনিসটা নিয়ে কখনো কি বলা যায় হীনমন্যতায় ভুগবে না। হ্যাঁ, এটা হীনমন্যতায় ভোগের কিছু নেই। আমরা যেটা জানি না, যেটা পারি না, সেটা আমরা জানার চেষ্টা করব, পারার চেষ্টা করব, ঠিক আছে? দ্যাটস আওয়ার ডিউটি। মানে আমি সবই যদি জানি তাইলে কেমন হবে, তাহলে তো হইলেই নাকি? এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই যে আমি তো এটা বুঝিনি। সবাই বুঝে গেছে যে ক্লাসে ধরো 40 জন স্টুডেন্ট আছে, আচ্ছা এই ক্লাসে 40 জন নেই, যাই হোক ধরো there are 40 students, 90 and 39 of them understood the topics, I didn't, it's okay, fine। বাকি 39 জন বুঝে গেছে, তুমি বোঝো নাই, কোনো সমস্যা নেই। না বুঝলে জাস্ট আস্ক মি। এটা নিয়ে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই যে আমি কেন বুঝলাম না, বুঝি নাই আমি ভাই, আর না বুঝলে কি করবো? স্যার এই কোর্সে কতজন? হ্যাঁ, এই কোর্সে কতজন আছে? এই কোর্সে যে টোটাল কত, আই থিঙ্ক অ্যারাউন্ড 30 মেবি। ও আচ্ছা। এক্সাক্ট নাম্বারটা না আমার মনে নেই, আমাকে একটু ইউসিস থেকে দেখে নিতে হবে। ও, এবার কম আই গেস, হ্যাঁ, গতবার তো আরো বেশি ছিল। না গতবার হচ্ছে অনেক প্রচুর রিটেকের স্টুডেন্ট ছিল, ও এবার রিটেকের স্টুডেন্ট কম আর কি। তাই দেখতে পাচ্ছি।
তারপর হচ্ছে কি তারপর আই থিঙ্ক উই গট মোর ফ্রেশার্স দিস সেমিস্টার। মাইক্রোবায়োলজি মানে নামটা এখন প্রায় শোনা যায় না, মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজিস্ট, সো পিপল আর গেটিং ইন্টারেস্টেড ইন ইট। এটা একটা ভালো সাবজেক্ট। হ্যাঁ, আমাদের দেশে আসলে এই ধরনের সায়েন্সের বেস আমাদের দেশে কম, বাট আর যেটা হয় কি আসলে বেশিরভাগ মাইক্রোবায়োলজি তারা তো আসলে মানে দেশের বাইরে চলে যায় আর কি। মানে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে প্রচুর বাংলাদেশি মাইক্রোবায়োলজিস্ট আছেন, দে আর ডুইং রিয়েলি গুড, রিয়েলি গুড। বাংলাদেশে খুব কম লোকজন থাকে আর কি, স্পেশালি যারা ধরো রিসার্চ করতে চায়, এর 95%ই দেশের বাইরে সেটেল হয়ে যায় আর কি। ভালো তো, আচ্ছা। থেকে কি করবে? হ্যাঁ, থেকে Okay. কি বা করবে? হ্যাঁ, এটা একটা খুবই মানে কি বলছে, এটা একটা ভালো কথা বলছো, বাট এই জিনিসটা আলোচনা করতে বসলে এটা আসলে শেষ হবে না। হ্যাঁ হ্যাঁ থেকে কি হয়, এটা একটা গুড কোয়েশ্চেন। মানে মানুষজনকে, আমি এই জন্য না মানুষজনকে কখনো বলি না যে ভাই দেশে সেটেল হচ্ছে চিন্তা করো বা বাইরে, এটা মানে যার যার তারই চিন্তা করা উচিত আসলে। কারণ দেশে কি কি সমস্যা আছে না আছে, কি কি চ্যালেঞ্জেস আছে, এটা আসলে সবাই জানে। মানে চাইলেও দেশে শান্তিতে রিসার্চ করা সম্ভব না। আর আমি তবে একটা জিনিস কিন্তু আমি সবসময় ধরো সব ক্লাসেই বলি, মানে চেষ্টা করো যে অ্যাটলিস্ট জীবনে বাইরে একবার যাওয়া, মানে দেশের বাইরে গিয়ে মানে হায়ার স্টাডি করা। তো তোমাদের পিএইচডি করতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, পিএইচডি করে আহামরি জিনিস না, ওকে, করতে চাইলেই করা যায়। ঘটনা হচ্ছে যে সবাই পিএইচডি করবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, অনেকেরই লাইফ গোল ডিফারেন্ট হতে পারে, যে না আমি পিএইচডি করবো না, আমি হচ্ছে অনার্স মাস্টার্স করে আমি হচ্ছে ব্যবসা করবো, ওকে, আই উইল বি এন্টারপ্রেনার, আমি নিজের ব্যবসা করবো, অথবা আমি হচ্ছে জবে যাব, ওকে, দ্যার ইজ নাথিং রং উইথ দ্যাট। বাট আমি তোমাদেরকে মানে এটা আমি সবাইকে বলি যে চেষ্টা করো অ্যাটলিস্ট একবার বাইরে গিয়ে হচ্ছে কোন একটা ইউনিভার্সিটিতে মাস্টার্সই করো, নাহলে মাস্টার্স করো অথবা না পিএইচডি করো, অথবা যাই করো আর কি। এটা না ইটস আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। হ্যাঁ, অন্য দেশে যাওয়া মানে কিন্তু জাস্ট একটা দেশে যাওয়া না, একটা নতুন কালচারের সাথে এক্সপোজ হওয়া, ওকে, নতুন মানুষজনকে চেনা। এবং ধরো যে ডেভেলপ কান্ট্রি গুলো, তাদের কিছু সার্টেন স্ট্যান্ডার্ড আছে তাদের ইউনিভার্সিটি গুলো, তো এই স্ট্যান্ডার্ড গুলোর সাথে হচ্ছে পরিচিত হওয়া যায়। খুব রিচ একটা এক্সপিরিয়েন্স দেয়, ওকে। জি। আচ্ছা, যাই হোক, প্রথম লেকচার থেকে যদি কারো কোনো কোয়েরি না থাকে, হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে সেকেন্ড লেকচারে যাব, কারণ সেকেন্ড লেকচার নিয়ে দুজন কোয়েশ্চেন করেছিল। এটা আমি জানি তোমরা অনেকেই হচ্ছে সেকেন্ড লেকচারটা দেখো নি, স্বীকার করতে পারো, অস্বীকার করার কিছু নাই। প্রথম দিকে একটু ফাঁকি ঝুঁকি দেওয়া যায়, তবে বেশি দিন ফাঁকি ঝুঁকি দেওয়া যাবে না। স্যার ফার্স্ট লেকচারে যে সালগুলো আছে ওগুলো কি মনে রাখা লাগবে? না না, নট নেসেসারি, আমি এই ধরনের কোয়েশ্চেন কখনো করি না যে কত সালে এই জিনিস আবিষ্কার হয়েছিল। হ্যাঁ, আমি কখনোই এই কোয়েশ্চেন করব না যে ক্রিশ্চিয়ান গ্রাম কত সালে এই মানে গ্রাম স্টেনিং, এটাকে এখানে লেখা আছে টেকনিক টু কালার ব্যাকটেরিয়া, এটাকে আসলে স্টেনিং বলে। স্টেনিং মানে কি? স্টেনিং মানে হচ্ছে কালার করা, রাইট? আমি এই ধরনের কোয়েশ্চেন কখনোই করি না যে ক্রিশ্চিয়ান গ্রাম কত সালে এই রং করার টেকনিক আবিষ্কার করেছিলেন, নেভার। সেই সালগুলো মনে থেকে পুরো দরকার। তবে হিস্টোরি কি, হিস্টোরি না সবসময় একটু পড়তে হয়, মানে মুখস্থ করার জন্য না। হিস্টোরি একটা ইন্টারেস্টিং জিনিস। হিস্টোরি পড়লে না ক্রোনোলজি গুলো বোঝা যায়। হিস্টোরি কিন্তু শুধুমাত্র কিছু ডেট না, হ্যাঁ, এইটা দিয়ে কিন্তু মানুষের চিন্তা ভাবনা বোঝা যায়, যে ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট ইভলিউশন গুলো কিভাবে হয়েছে, মানুষ আসলে কিভাবে চিন্তা করতো ওই সময়। হিস্টোরি হচ্ছে পড়া হচ্ছে গল্পের মতো পড়তে হয় আর কি। আর পার্টিকুলার যদি এই কোর্সের জন্য জিজ্ঞেস করো, না হিস্টোরি থেকে আমি কোশ্চেন করি না, ঠিক আছে, মানে কখনো আমি সাল দিব না। ওকে স্যার। স্যার, লাইট মাইক্রোস্কোপ এন্ড ইলেকট্রনিক মাইক্রোস্কোপের ডিফারেন্স কি পড়তে হবে? এই ডিফারেন্সটা জানাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে স্যার। যদিও তোমরা হচ্ছে আন্ডারগ্রেডে ইভেন মাস্টার্স হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ দেখবা না, ওকে। ইভেন অ্যাকচুয়ালি ইলেকট্রন মাইক্রোস্কোপ তখনই ইউজ হয় যখন দরকার। যেমন আমি আমার পিএইচডির সময় আমি নিজে পার্সোনালি কখনো ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজ করিনি। ইলেকট্রন মাইক্রোস্কোপ অপারেট করতে গেলে
তোমার হচ্ছে এক্সপার্ট আছে, ওদের জন্য আলাদা এক্সপার্ট আছে। ওই এক্সপার্ট হওয়া একটা মানে সময় সাপেক্ষ ব্যাপার। সো বেসিক্যালি যেটা হয় মানে মানুষ এখন হচ্ছে কোলাবোরেশন করে আর কি। যেমন ধরো আমার একটা প্রজেক্ট ছিল, মানে প্রজেক্ট মানে কি, আমি ওই প্রজেক্টে কাজ করতাম ডিউরিং মাই পিএইচডি। ওই সময় আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপ দরকার ছিল। তা আমাদের পুরো ল্যাবে কেউ আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজ করতাম না। আমাদের হচ্ছে আরেকটা ডিপার্টমেন্টের একজন প্রফেসর ছিল, সে ছিল ইলেকট্রন মাইক্রোস্কোপ এক্সপার্ট। সো বেসিক্যালি আমরা তাকে হচ্ছে আমাদের স্যাম্পল পাঠিয়ে দিতাম, সে আর কি আমাদেরকে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখে ছবি তুলে পাঠাইতো। কিন্তু এই যে বেসিক গুলো বোঝাটার না দরকার আছে, যে লাইট মাইক্রোস্কোপ বা ইলেকট্রন মাইক্রোস্কোপের বেসিক ডিফারেন্স কি, এগুলো এগুলো জানার দরকার আছে আর কি। ইনফ্যাক্ট হচ্ছে এখন তো ধরো এখানে খালি বলে দিলাম লাইট মাইক্রোস্কোপ, বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপ আছে। এই লাইট মানে ইলেকট্রন বাদ দেয়, লাইট মাইক্রোস্কোপই আবার বিভিন্ন টাইপের আছে। ওকে, কিছু লাইট মাইক্রোস্কোপ হচ্ছে ভিজুয়াল লাইট ইউজ করা হয়, কিছু লাইট মাইক্রোস্কোপে লেজার ইউজ করা হয়, এবং এই মাইক্রোস্কোপ গুলোর আবার বিভিন্ন ধরনের টেকনোলজি আছে, যার কারণে এই যে রেজুলেশন এবং ম্যাগনিফিকেশন পাওয়ার ডিফারেন্ট হয়। এগুলো তোমরা পরে আস্তে আস্তে শিখবা। ওকে, Okay, sir. আপাতত বেসিক ডিফারেন্সটা একটু জানলেই হবে। আচ্ছা আচ্ছা, তোমাদের সামনে কি এখন লেকচার 2 আছে না স্ক্রিনে? Yes, sir. জি স্যার। ওকে, আচ্ছা লেকচার 2 যেটা বললাম, আই থিংক বেশিরভাগ মানুষই এখনো তোমার লেকচার 2 দেখোনি। আচ্ছা, তারপরে যারা দেখছো এবং এর মধ্যে তোমার যে দুজন কোশ্চেন করছিল ওরা আছো? ওই যে তোমার যে এই মলিকিউলার মানে মডিফিকেশনটা বোঝো নেই, আছো না তোমরা? কারা জানি কোশ্চেন করছিল এটা? জি স্যার আছি। আচ্ছা, ওকে। তোমরা কি যে মানে স্টেটমেন্ট গুলো বুঝছো, পোস্টুলেটস গুলো কোচের? জি স্যার ওগুলো বুঝছি। ওকে, মানে না বুঝলে কিন্তু আমাকে বলো, হ্যাঁ। এই কোচ পোস্টুলেটের স্টেটমেন্ট কিন্তু 4টাই। ওকে, অরিজিনাল স্টেটমেন্ট এই 4টাই আর কি। লিমিটেশনস গুলো স্যার বুঝছো? একটা কোশ্চেন। জি স্যার। স্যার এফেক্টেড যে ব্যক্তিটা হয় তার কি মানে এফেক্টেড সেলটা আইসোলেট করা লাগে নাকি এফেক্টেড অর্গানটা? এটা তুমি কি অরিজিনাল কোচ পোস্টুলেটের ক্ষেত্রে বলতেছো না মডিফিকেশনের ক্ষেত্রে বলতেছো? অরিজিনালটার ক্ষেত্রে বলতেছি। আচ্ছা, অরিজিনালটা হচ্ছে না তো, অরিজিনালটার ক্ষেত্রে এত ডিটেলসই নাই। অরিজিনালটার ক্ষেত্রে হচ্ছে যে এফেক্টেড তার কাছ থেকে সেই ক্যান্ডিডেট বা পুটেটিভ ক্যাজুয়েটিভ এজেন্টটা আইসোলেট করতে পারা লাগবে। হ্যাঁ, এইখানে বলা নাই যে কোন জায়গা থেকে। এই জন্যই কিন্তু বুঝতে পারছো, জাস্ট বলা আছে যে সাপোজ যে অসুস্থ তার কাছ থেকে ওই ক্যান্ডিডেট মাইক্রো অর্গানিজমটা মানে সাসপেক্টেড মাইক্রো অর্গানিজমটা আইসোলেট করতে পারা যাবে আর কি, মানে ওকে পারতে হবে। কিন্তু মানে ওই পার্সনের কোন জায়গা থেকে, কোন মানে টিস্যু থেকে বা হোস্ট থেকে, এগুলা কিন্তু অরিজিনাল কোষ পোস্টুলেটে ডিফাইন করা নেই। এটাও কিন্তু অরিজিনাল কোষ পোস্টুলেটের একটা লিমিটেশন। কারণ ইন রিয়েলিটি হচ্ছে ধরো আমরা যখন অসুস্থ হই, কিছু ডিজিজ আছে আমাদের হচ্ছে হোল বডি এফেক্টেড হয়, ঠিক আছে, আমাদের বডির বিভিন্ন জায়গায় হয়তো বা এটা পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু অনেক মানে বেশিরভাগ মাইক্রো অর্গানিজমে কিন্তু আমাদের পুরো বডিকে কি করে না, ডিজিজ করে না, তারা হয়তো আমাদের পার্টিকুলার অর্গানকে করে, ঠিক আছে। সো ফর এক্সাম্পল কি জানি বলা যায়, ধরো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, ইনফ্লুয়েঞ্জাটা একটা ভাইরাস, ধরো স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ। ওকে, নিউমোনিয়া কিন্তু ভাইরাসের কারণে হতে পারে, ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। বেসিক্যালি নিউমোনিয়া হচ্ছে একটা ডিজিজ কন্ডিশনের নাম। আচ্ছা, এনিওয়ে ধরো স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া একটা ভাইরাস, সরি এটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের ফুসফুস লাংকে ইনফেক্ট করে, হ্যাঁ। এই ব্যাকটেরিয়া যদি আমাদের লাংয়ে ইনফেক্ট করে তাহলে আমাদের তো লাংয়ে কি হবে, মানে আমার লাং উইল গেট ডিজিজড। কিন্তু তুমি যদি এখন ধরো তোমার পেটে, হ্যাঁ, পেটের মধ্যে এই ব্যাকটেরিয়া খুঁজতে থাকো, তাহলে হবে? তাহলে কিন্তু হবে না। আই মিন আই এম ডিজিজড, কিন্তু আমার কোন অর্গানটা এফেক্টেড? লাং, নট মাই স্টোমাক। আবার ধরো ভিব্রিও কলেরা হচ্ছে আমাদের ডায়রিয়া করে, ওকে। এখন ভিব্রিও কলেরা আইসোলেট করতে হবে কোথা থেকে? আমাদের স্টোমাক থেকে, রাইট? আমাদের স্টোমাকে থাকবে ভিব্রিও কলেরি, নিশ্চয়ই আমাদের লাঙে কখনো থাকবে না, ওকে। মোস্ট অফ দ্য মাইক্রো অর্গানিজম ইউজুয়ালি স্পেসিফিক। আবার কিছু মাইক্রো অর্গানিজমস আছে তারা আবার মাল্টিপল অর্গান সিস্টেমকে হচ্ছে এফেক্ট করতে পারে, যে কোভিড-19
করোনা ভাইরাস যেটা মানে এটা এ কিন্তু আবার মাল্টিপল অর্গান কি এফেক্ট করতে পারে। এ হচ্ছে আমাদের লাং এফেক্ট করতে পারে, স্টোমাকে এফেক্ট করতে পারে। ঠিক আছে, ওকে। সো বুঝতে পারছো যে বেসিক্যালি হচ্ছে কোষের পোস্টুলেটে বলা নাই যে কোন টিস্যু থেকে এটা আইসোলেট করতে হবে, দ্যাটস ওয়াই ইটস রিগার্ডেড অ্যাজ এ লিমিটেশন। এই জন্যই কিন্তু যে মডিফিকেশন থেকে মানে মডিফাইড যে কোষ পোস্টুলেট ছিল ওইখানে কিন্তু এই কথাটা বলা আছে। আচ্ছা, তোমরা যদি অরিজিনাল কোষ পোস্টুলেট পড়ে থাকো বুঝছো, লিমিটেশন গুলো বুঝছো। ওকে, মডিফিকেশনে যে কাজগুলো করা হয়েছে, মডিফিকেশনে হচ্ছে লিমিটেশন গুলোকে অ্যাড্রেস করা হয়েছে। বাট একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, ধরো তুমি যখন কোষ পোস্টুলেটের যে স্টেটমেন্ট গুলো এখানে কিন্তু সবসময় বলা হয়েছে হোল মাইক্রো অর্গানিজমের কথা। রাইট? ধরো বলা হয়েছে কি যে সেই সাসপেক্টেড অর্গানিজমটা থাকবে, এই সাসপেক্টেড অর্গানিজমটা আইসোলেট করতে হবে, সাসপেক্টেড অর্গানিজমটা পিওর কালচার করতে হবে। ঠিক আছে, সেই পিওর কালচার সাসপেক্টেড অর্গানিজমটা আর তারপর হচ্ছে এগেইন একটা হোস্টকে মানে হেলদি হোস্টকে ইনজেক্ট করতে হবে। পয়েন্টটা বুঝছো? সবসময় বলা হয়েছে কি হোল অর্গানিজম, হোল অর্গানিজম। বুঝা গেছে? জি স্যার। ওকে। আর যখন লিমিটেশনসে হচ্ছে প্রথম পয়েন্ট, লিমিটেশনস হচ্ছে হোল অর্গানিজমের ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিবা। সরি, লিমিটেশন না, মডিফিকেশনে যে হোল অর্গানিজমের জিনিসটাই মাথা থেকে ঝেড়ে ফেলে দিবা। মডিফিকেশনে মাথায় রাখবা হচ্ছে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য হোল অর্গানিজম, অনলি দ্য নিউক্লিক অ্যাসিড অফ দ্যাট অর্গানিজম। ঠিক আছে? যে ধরো আমরা হচ্ছে ভিব্রিও কলোরি নিয়ে কাজ মানে কথা বলতে চাই, আমরা ভিব্রিও কলোরির ওই নিউক্লিক অ্যাসিড নিয়ে কথা বলবো, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য হোল ভিব্রিও কলোরি। মানে মডিফিকেশনের সময় সবকিছুই হচ্ছে নিউক্লিক অ্যাসিড নিয়ে। ওকে, মানে আমরা যেমন অরিজিনাল কোষ পোস্টুলেটে আমরা আইসোলেটে করি হোল অর্গানিজম, ডিটেক্টে করি হোল অর্গানিজম, কিন্তু ওই মডিফিকেশনের ক্ষেত্রে আমরা ডিটেক্ট করব হচ্ছে নিউক্লিক অ্যাসিড, নট দ্য হোল অর্গানিজম। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে এই মডিফিকেশন নিয়ে কথা বলি। আচ্ছা, মডিফিকেশন, আচ্ছা এই তোমাদের কি মানে পুরোটা নিয়ে প্রবলেম ছিল নাকি হচ্ছে পয়েন্ট ওই শেষের দিকের গুলো? স্যার ফোর্থ নাম্বারটা। ফোর্থ নাম্বারটা? স্যার হুম মাঝখানে তিনটা, এই যে ফার্স্টে দুইটার পর হুম মাঝখানে তিনটা বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি প্রথম থেকেই বোঝাই দিচ্ছি। হ্যাঁ, মডিফিকেশন গুলো, আচ্ছা যারা এখনো এই লেকচার গুলো দেখো নাই তাদের জন্য, যে মডিফিকেশন বুঝতে গেলে প্রথমে কোষ পোস্টুলেট একদম ক্লিয়ারলি বুঝতে হবে এবং তারপর হচ্ছে লিমিটেশন গুলা বুঝতে হবে। ভেরি ইম্পর্টেন্ট লিমিটেশন গুলা বোঝা। আচ্ছা ওকে, কারণ লিমিটেশন আছে দেখেই হচ্ছে মডিফিকেশন করা হয়েছে, যাতে আমরা লিমিটেশন গুলাকে অ্যাড্রেস করতে পারি। আচ্ছা এখন আমরা মডিফিকেশন আছে, মডিফিকেশনের প্রথমটা কি, যে nucleic acid sequence belonging to a putative pathogen should be present in most cases of an infectious disease. Okay, and the nucleic acid should be found preferentially in those organs or gross anatomic sites known to be diseased, not in those organs that lack pathology. Okay, সেইখানে প্রথমে বলছে যেটা, যে ধরো ফর এক্সাম্পল আই মিন কারো হচ্ছে স্টোমাক ট্রাবল হলো। ওকে, আই মিন ডিজিজটা হচ্ছে স্টোমাক মানে ডায়রিয়া। ওকে, তো ডায়রিয়া কখনো যদি ইফ আওয়ার স্টোমাক গেট ইনফেক্টেড, হ্যাঁ ধরো কারো মানে একটা নতুন ডিজিজ আসলো, সেই ডিজিজে হচ্ছে মানুষের মানে সেই ডিজিজটা হয় মানুষের গাটে, মানুষের স্টোমাকে। ঠিক আছে, সো অরিজিনাল কোষ পোস্টুলেট অনুযায়ী তুমি যেই প্যাথোজেন থেকে সাসপেক্টেড করতেছো, ধরো তুমি সায়েন্টিস্ট, তোমার একটা মানে তুমি সাসপেক্ট করতেছো মেবি এই ব্যাকটেরিয়াটা হচ্ছে এই ডায়রিয়া এই মানে এই স্টোমাক ইনফেকশনটা করতেছে। ওকে, এই প্যাথোজেনটা। সো অরিজিনাল কোষ পোস্টুলেট অনুযায়ী তোমার এই তাহলে স্টোমাক থেকে ওই প্যাথোজেনটা আইসোলেট করতে হবে, হোল প্যাথোজেনটা। কিন্তু মডিফিকেশন অনুযায়ী যে তোমাকে হোল মানে মডিফিকেশন অনুযায়ী হচ্ছে হোল প্যাথোজেন ইজ নট নেসেসারি, তোমাকে ওই ডিজিজ পারসনের স্টোমাক থেকে ওই প্যাথোজেনটা নিউক্লিক অ্যাসিডটা ডিটেকশন করতে পারতে হবে, বা এবং মানে ডিটেকশন করতে পারলে না তুমি আইসোলেট এমনি করতে পারবে। আমার কথাটা বুঝতে পারছো?
ওকে, জি এই ক্ষেত্রে হচ্ছে ডিজিজ পার্সনের গাট থেকে স্টোমাক থেকে ওই প্যাথোজেনটার নিউক্লিক অ্যাসিডটা আইডেন্টিফাই করতে পারলেই হবে। ওকে, দেন আরেকটা এডিশনাল কথা বলছে, এখন এই যে যেই সিনারিওটা নিয়ে আমরা চিন্তা করতেছি, এই ক্ষেত্রে হচ্ছে ইনফেকশনটা হয়েছে কোথায়? গাটে, স্টোমাকে। সো তোমার হচ্ছে স্টোমাকেই খুঁজতে হবে, স্টোমাক থেকে আইসোলেট করতে হবে, অন্য অর্গান থেকে না। ওকে, যেমন ধরো যদি ভিব্রিও কলিরি হয়, একটু আগে যে বললাম ভিব্রিও কলিরি হলে তোমাকে স্টোমাকেই খুঁজতে হবে। এখন ধরো কেউ ইনফেকশন হচ্ছে তার লিভার ধরো লিভারে, তাহলে তোমাকে লিভারে খুঁজতে হবে, কিডনিতে গিয়ে খুঁজতে হবে না। ইনফেকশন ধরো পার্টিকুলার প্যাথোজেন সে হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট মানে কি, ধরো লাং লাং ইজ এ পার্ট অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট। হ্যাঁ, ফুসফুস হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টের একটা পার্ট, কিন্তু এটাকে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বলা হয়। এখন ধরো লাংয়ে ইনফেকশন হচ্ছে, তাহলে তোমাকে প্যাথোজেনটা আইডেন্টিফাই করতে হবে লাং থেকে। ওকে, আচ্ছা, এটা তো গেল 1 নম্বর মডিফিকেশন। 2 নম্বর মডিফিকেশন, fewer or no copies of pathogen associated nucleic acid sequences should occur in hosts or tissues without disease. আচ্ছা, অরিজিনাল কোর্স পোস্টুলেটে বলা ছিল সাসপেক্টেড প্যাথোজেনটা শুধুমাত্র ডিজিজ পার্সনদের থাকবে, হেলদি পার্সনদের মধ্যে কোনো প্যাথোজেন থাকতে পারবে না। এটা ছিল অরিজিনাল পোস্টুলেট। The healthy person should be completely free from the pathogen. Okay, pathogen should be disease পার্সনদের মধ্যে থাকবে, বাট ইন রিয়েলিটি এই মানে অনেক হেলদি পার্সনদের মধ্যেও ওই প্যাথোজেন থাকে। ঠিক আছে, এই আমাদের বডিতে, আমাদের সবার বডিতেই অনেক প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আছে, কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো আমাদের ডিজিজ করতেছে না। তারা না একটা মানে চান্স পেলে অনেকে আবার ডিজিজ করে, চান্স পেলে ডিজিজ করে, বাট আদারওয়াইজ ডিজিজ করে না। হ্যাঁ, চান্স পেলে আবার করে, ধরো সামনে তুমি একটু উইক হয়ে গেছো, ডিজিজ করে বসলো। ঠিক আছে, সো অরিজিনাল পোস্ট পোস্টুলেটের এই জিনিসটা পুরোপুরি সত্য না। ইভেন এ হেলদি পারসন, এ পারসন উইদাউট দ্য ডিজিজ মে ক্যারি ফিউ নাম্বার অফ দ্য প্যাথোজেন। ওকে, সো এই জন্য মডিফিকেশন পোস্টুলেটে বলা হয়েছে যে হেলদি পার্সনের বডি বা হোস্ট মানে হেলদি পার্সনের বডিতে ওই প্যাথোজেনটার কিছু পরিমাণ আইদার হচ্ছে এক থাকবে না, অথবা কিছু পরিমাণ নিউক্লিক অ্যাসিড থাকতে পারে। fewer or no copies of pathogen associated nucleic acid. এই প্যাথোজেন অ্যাসোসিয়েটেড নিউক্লিক অ্যাসিড মানে ওই প্যাথোজেনটা নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, যে হেলদি পার্সনদের মধ্যে আইদার কোনো নিউক্লিক অ্যাসিডই থাকবে না ওই সাব প্যাথোজেনটা, অথবা কিছু থাকতে পারে, ফিউ। ওকে, আচ্ছা 3 নম্বর মডিফিকেশন, এটা আরেকটা। ওকে, 3 নম্বরটা কি ছিল? উইথ রেজলিউশন অফ ডিজিজ। রেজলিউশন মানে কি? সুস্থ হয়ে যাওয়া। হ্যাঁ, with resolution of disease the copy number of pathogen associated nucleic acid sequences should decrease or become undetectable with clinical relapse মানে আবার অসুস্থ হয়ে যাচ্ছে। with clinical relapse the opposite should occur। আচ্ছা, এখানে যেটা বলছে, আচ্ছা ধরো একটা ব্যাকটেরিয়া, আচ্ছা ব্যাকটেরিয়া না বলে প্যাথোজেন শব্দটা ইউজ করি। হ্যাঁ, কারণ ডিজিজ তবে ব্যাকটেরিয়াও করে, ভাইরাসও করে, প্রোটোজোয়াও করে, আমি ইন জেনারেল প্যাথোজেন ইউজ করি। ধরো একটা প্যাথোজেন তোমার বডিতে ইনফেক্ট করলো আর কি। হ্যাঁ, তুমি কি সাথে সাথে অসুস্থ হয়ে যাবা? মানে প্যাথোজেন আমাদের বডিতে আসলেই কি আমরা সাথে সাথে অসুস্থ হয়ে যাই? না স্যার। ইয়া, প্রথমে কি হয়, প্যাথোজেনটা হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে প্যাথোজেনটা আমাদের বডিতে ঢোকার পর সে কি করে, সে তার সংখ্যা বাড়াতে হবে। হ্যাঁ, মানে ডিজিজ করতে গেলে কিন্তু তাকে হচ্ছে ধরো হিউম্যান ডিজিজ করতেছে, তাই কিন্তু সেই হিউম্যানটার সাথে ফাইট করতে হবে। হ্যাঁ, এখন যুদ্ধ তো আর ভাই কম সংখ্যা দিয়ে করা যায় না, সো প্রথমেই হচ্ছে সোলজার্স বাড়াতে হবে। সো দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট প্যাথোজেন্স ডু। তারা হচ্ছে ধরো একটা পার্সনকে ইনফেক্ট করে, পার্সনের বডির ভেতরে ঢুকে যায়, তারপর হচ্ছে তারা তাদের সংখ্যা বাড়াতে থাকে। এখন প্যাথোজেনের সংখ্যা যত বাড়বে, নিউক্লিক অ্যাসিড তো ততই বাড়বে, রাইট? এটা স্বাভাবিক তাই। 10টা প্যাথোজেনের 10টা নিউক্লিক অ্যাসিড, মানে নিউক্লিক অ্যাসিড বলতে যে মানে টোটাল নিউক্লিক অ্যাসিড আর কি, মানে 10টা প্যাথোজেনের নিউক্লিক অ্যাসিড 100টা প্যাথোজেনের নিউক্লিক অ্যাসিড ডেফিনেটলি তো ডিফারেন্ট, রাইট? তো এই জন্য হচ্ছে রিলেশনটা হবে এমন যে ধরো প্যাথোজেন একটা মানুষের বডিকে ইনফেক্ট করলো, তারপর সে যত অসুস্থ হতে থাকবে, বেসিক্যালি কি যত প্যাথোজেনের সংখ্যা যত বাড়তে থাকবে, পার্সনটাকে সে তত বেশি ডিজিজ করতে পারবে, অসুস্থ করে ফেলতে পারবে। সো
মানে ডিজিজের সিভিয়ারিটি যত বাড়তে থাকবে প্যাথোজেনের নিউক্লিক অ্যাসিডের পরিমাণও তত বাড়তে থাকবে। ওকে, আবার যখন ওই পার্সনটা সুস্থ হয়ে যেতে থাকবে, ঠিক আছে, পার্সনটা যত সুস্থ হয়ে যেতে থাকবে ওই নিউক্লিক অ্যাসিড ওই প্যাথোজেনটা নিউক্লিক অ্যাসিড তত কমতে থাকবে। এবং যখন একদম সুস্থ হয়ে যাবে তখন হচ্ছে আইদার ওই প্যাথোজেনের নিউক্লিক অ্যাসিড একদমই থাকবে না, মানে অথবা এত সামান্য পরিমাণ থাকবে যে যেটা আমরা ডিটেক্টই করতে পারি না। চলো, যে কোনো ডিটেকশন মেথডের না লিমিটেশন আছে। এই যে ধরো রিয়েল টাইম পিসিআর, এই আরটিপিসিআর, পিসিআর এর নাম সবাই শুনছো না এখন? অ্যাটলিস্ট সেটা তো শুনছো কোভিড এর যুগে। এই বলো পাইন, কথা বলো, কে কে পিসিআর এর নাম শোনো নাই? আচ্ছা, যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ড খুব, স্যার এটা কি পলিমারেজ চেইন রিঅ্যাকশন না? ইয়েস, যে কেউ কি আছে পিসিআর এর নাম শোনো নি? শোনো, তোমরা চাইলে হচ্ছে যে যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ খুব বেশি অতিরিক্ত মাত্রাতিরিক্ত না হয় তোমরা মাইক্রোফোন অন রাখতে পারো। ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওকে, আই ডোন্ট মাইন্ড উইথ ব্যাকগ্রাউন্ড সাউন্ড। মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ভালোই লাগে। যখন আমরা যে ব্র্যাক ইউনিভার্সিটিতে মানে ধরো এখন তো তোমরা মানে আনলাকি যে তোমরা ক্লাস করতে পারতেছো না, আমরা কিন্তু ক্লাসে বসে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড সাউন্ড পাই বাইরে থেকে, রাইট? এই পুরান বন্ধু যে আছে তারা জানো না, আমরা ক্লাসে বসে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড পেতাম। সো ব্যাকগ্রাউন্ড সাউন্ড পেতে খারাপ লাগে না আর কি, হ্যাঁ, মনে হয় যে ওকে এটা মানে আসল জীবিত আছে আমরা। এক্স্যাক্ট, আমরা ক্লাসে বসে কত ব্যাকগ্রাউন্ড সাউন্ড পেতাম বাইরে থেকে। আচ্ছা, ইলেকশনের টাইমে স্যার বেশি ছিল। এক্স্যাক্টলি, ইলেকশনের টাইমে যা গেল আমাদের তো মাঝে মাঝে ক্লাসে পজ দেওয়ার লাগতো আর কি ব্যাকগ্রাউন্ড সাউন্ডের কারণে। আচ্ছা, যাই হোক, পিসিআর এর নাম সবাই শুনছো না? এমন কি আছে যে শুনো নাই? এই স্বীকার করতে যে দোষ নেই ভাই, সবার কেন শুনতে হবে পিসিআর? আমি কিন্তু ফার্স্ট সেমিস্টারে শুনি নাই স্যার, আমি জানতাম না পিসিআর কি। তাই শুনতে হবে এমন কোনো কথা নেই, না শুনলে অনেক নরমাল, এটা খুবই নরমাল। শোনো ভাই, দুনিয়াতে এরকম ধরো আমি হচ্ছে মাইক্রোবায়োলজিস্ট, আমি কি মাইক্রোবায়োলজির সবকিছু জানি নাকি? ডেফিনেটলি জানি না। এরকম মাইক্রোবায়োলজির অনেক কিছু আছে আমি জীবনে শুনিনি না, ঠিক আছে? আমি মাত্র হাতে গোনা কয়েকটা মাইক্রো অর্গানিজমের নাম জানি, বেশিরভাগ মাইক্রো অর্গানিজমের নামই আমি জানি না। দ্যাটস নরমাল। আচ্ছা, নিয়ে পিসিআর হচ্ছে আমরা ইদানিং অনেকেই শুনি, কারণ এই যে টিভিতে পত্রিকাতে প্রচুর আসে পিসিআর এর কথা। পিসিআর মানে হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। আচ্ছা, অত কঠিন সায়েন্সে আমরা না জানি পিসিআর কি আসলে কি করে। পিসিআর কি হচ্ছে নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করে। এই যে কোভিড-19 যে টেস্ট করা হচ্ছে, টেস্টে ডিটেক্ট করা হয় হচ্ছে কোভিড-19 এর নিউক্লিক অ্যাসিডটা আছে কিনা। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিডটা পিসিআর মেথড দিয়ে হচ্ছে ডিটেক্ট করা হয়। এই যে পিসিআর মেথড দিয়ে যে নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করা হয়, এই মেথডটারও কিন্তু একটা মানে মিনিমাম ক্যাপাসিটি আছে। মানে মিনিমাম ক্যাপাসিটি কি, এখন ধরো কারো বডিতে কোভিড-19 একটা আছে, এই একটা থাকলে কিন্তু এই পিসিআর মেথড কোভিড-19 থেকে ডিটেক্ট করতে পারবে না। একটা মিনিমাম নাম্বার অফ মিনিমাম অ্যামাউন্ট অফ নাম্বার অফ নিউক্লিক অ্যাসিড শুড বি দেয়ার, না হলে হচ্ছে পিসিআর কিন্তু ওই তোমার ডিটেক্ট করতে পারবে না। এটা নট অনলি ফর পিসিআর, ফর এভরি মেথড, ফর এভরি টেকনিক্স। হ্যাঁ, এটা কমন। সব টেকনিকেরই একটা মিনিমাম ডিটেক্টেবল লেভেল থাকে, যে এর নিচে যদি থাকে তাহলে সে ডিটেক্ট করতে পারবে না, মিনিমাম এই পরিমাণ থাকলে ডিটেক্ট করতে পারবে। ওকে ওকে, এনিওয়ে 3 নাম্বার মডিফিকেশন তো গেল, এখন আমরা 4 নাম্বার মডিফিকেশনে আসি। When sequence detection predates disease or sequence copy number correlates with severity of disease or pathology, the sequence disease association is more likely to be a successful relation. আচ্ছা, এই সেকেন্ড যে পয়েন্টটা, প্রথম কথাটা ভুলে যাও, when sequence detection predates disease, হ্যাঁ, এটা ভুলে যাও, এই প্রথম অংশটা ভুলে যাও, পরের অংশটা আসো। পরের অংশ যে সিকোয়েন্স কপি নাম্বার, এটা কিন্তু আমি অলরেডি এক্সপ্লেইন করে ফেলছি না। এই সেকেন্ড পয়েন্টটা তো প্রথমটার পয়েন্টের মতোই, মানে এই সিকোয়েন্স কপি নাম্বার অংশটা তো এই তার আগের পয়েন্টের মতোই সেম, কিন্তু যে যখন অসুস্থ হতে থাকবে প্যাথোজেনের নিউক্লিক অ্যাসিড পরিমাণ বাড়তে থাকবে, যখন সুস্থ হতে থাকবে নিউক্লিক অ্যাসিডের পরিমাণ কমতে থাকবে, ঠিক আছে? ওইটাই তো বলছে। আচ্ছা, এখন আমরা এই প্রথম অংশটার
মিনিংটা বোঝার চেষ্টা করি। when sequence detection predates disease। আচ্ছা বেসিক্যালি এটা কি, আচ্ছা কোভিড-19 এর ক্ষেত্রে অনেক সময় হয় কি, ধরো কারো বডিতে কোভিড-19 ইনফেক্ট করলো, সে কি সাথে সাথে অসুস্থ হয়ে যায়? না। সাথে সাথে কিন্তু অসুস্থ হয় না, রাইট? অসুস্থ হতে সময় লাগে, এটা ভ্যারি করে, কারো হয়তো বা 10 দিন পরে অসুস্থ হয়, কেউ 8-9 দিন পরে হতে পারে, কেউ 12 দিন পরে, কেউ ইভেন 14 দিন পরে হয়, কেউ আরো বেশি দিন পরে হতে পারে, ঠিক না? জি। ওকে, আচ্ছা এখন ধরো কেউ হচ্ছে কোভিড-19 কারো বডিতে ইনফেক্ট করলো, মোটামুটি হয়তো বা 4-5 দিন পরে, হ্যাঁ এখন ধরো কেউ মানে কোভিড-19 কারো বডিতে ঢুকছে, ওকে, someone got infected by the COVID-19। এখন ধরো সেই পার্সনটা থেকে, ধরো তুমি চতুর্থ বা পঞ্চম দিনে সেই পার্সনটার থেকে স্যাম্পল কালেকশন করলো, হ্যাঁ কোভিড-19 এর ক্ষেত্রে ইউজুয়ালি এখন টেস্ট করা হয় কি, নাসাল সোয়াব, হ্যাঁ নাক থেকে হচ্ছে সোয়াব নেওয়া হয়। আচ্ছা তুমি ধরো চতুর্থ বা পঞ্চম দিনে, বা ধরো সেই পার্সনটা থেকে তুমি হচ্ছে স্যাম্পল কালেকশন করে টেস্ট করলা, হ্যাঁ মানে ডিটেক্ট করে তুমি কোভিড-19 পেলা, কোভিড-19 এর দেখলা যে কোভিড-19 নিউক্লিক অ্যাসিড তার মধ্যে আছে। সেই পার্সনটা কি এখন অসুস্থ? এখনো কিন্তু অসুস্থ না, কিন্তু তুমি তার মধ্যে কি পেলা, কোভিড-19 এর মানে নিউক্লিক অ্যাসিডটা পেলা। এখন দেখা গেল কিছুদিন পর পার্সনটা অসুস্থ হয়ে গেল, তখন তুমি হচ্ছে আবার ডিটেক্ট করলে, এবং ডিটেক্ট করলে তুমি হচ্ছে আবার হচ্ছে সেই কোভিড-19 এর নিউক্লিক অ্যাসিডটা তার কাছ থেকে পেলা, এবং এখন একটু বেশি পরিমাণে পেলা। তারপর তুমি দেখলা যে এই পার্সনটা যত বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, তার কোভিড-19 এর নিউক্লিক অ্যাসিড তত বেশি পরিমাণ বাড়তেছে। এটা একটা পজিটিভ কোরিলেশন প্রুফ করে না? বুঝতে পারছো ব্যাপারটা? মানুষটা মানে পার্সনটা অসুস্থ হয়ে যাওয়ার আগেই তার মধ্যে তুমি সিকোয়েন্সটা পাইছো, মানে সেই নিউক্লিক অ্যাসিডটা ডিটেক্ট করতে পারছো, এবং যখন সে অসুস্থ হয়ে গেছে তখন পাইছো, আরো বেশি পরিমাণে পাইছো। এক্স্যাক্টলি, এবং যত বেশি অসুস্থ হয়েছে, ওই অসুস্থতা তো সিভিয়ারিটি আছে না, কম অসুস্থ বেশি অসুস্থ, তো যত বেশি অসুস্থ হতে থাকে নিউক্লিক অ্যাসিডের পরিমাণও তত বেশি বাড়তে থাকে। এটা কিন্তু একটা পজিটিভ রিলেশন কি, পজিটিভ কোরিলেশন কি ইন্ডিকেট করে না? যেহেতু অসুস্থ বেশি হচ্ছে, মানে অসুস্থ হওয়ার আগে নিউক্লিক অ্যাসিডটা পাইছিলাম, আবার অসুস্থ হওয়ার পরে যত বেশি অসুস্থ হচ্ছে নিউক্লিক অ্যাসিডের পরিমাণও তত বাড়তেছে, তার মানে দেয়ার ইজ সামথিং, ডেফিনেটলি তাদের মধ্যে একটা অ্যাফেয়ার আছে, রাইট? ওকে, আচ্ছা সো এই পয়েন্টটাতে এইটাই বুঝাইছে, হ্যাঁ। আচ্ছা তার পরের পয়েন্ট যেটা, যে দ্য নেচার অফ মাইক্রোঅর্গানিজমস ইনফার্ড ফ্রম দ্য available sequence should be consistent with the known biological characteristics of that group of microorganisms। এটা কি? এটা হচ্ছে কোভিড দিয়ে বুঝাবো, আচ্ছা কোভিড দিয়ে বুঝাই, হ্যাঁ যেটা আমি হচ্ছে সম্ভবত ভিডিও লেকচারে এই এক্সাম্পলটাই আমি বলছিলাম। এই যে এইবার যে হচ্ছে তোমার যে কোভিড-19 এর আউটব্রেকের ফার্স্ট রিপোর্ট কিন্তু হয়েছে লেট ডিসেম্বরে, রাইট? 2019 এর লেট ডিসেম্বরে, বা মোটামুটি আর্লি জানুয়ারিতে, মানে এই বছরের জানুয়ারিতে হচ্ছে মোটামুটি এই নিউজটা সারফেস হয়েছে, মানে মোটামুটি ওয়ার্ল্ড সবাই জানছে। আচ্ছা এখন হচ্ছে এই ডিজিজের ব্যাপারগুলো কিভাবে আসে? হঠাৎ করে কিছু লোক অসুস্থ হয়ে গেছে, এখন অসুস্থ হয়ে যাওয়ার পরে ডক্টর প্রথমে কি করে? ডক্টর কিন্তু প্রথমে তার সিমটম গুলো দেখে, রাইট? সিমটম দেখে তো ডক্টরকে গেস করতে হয় যে তার কি ধরনের ইনফেকশন হতে পারে, ঠিক না? এখন ধরো এই কোভিড-19 এর ক্ষেত্রে ধরো চায়নার ওই উহানের কিছু লোকজন হচ্ছে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া শুরু করার পরে মানে ডক্টর কি করলো, তাদের সিমটম গুলো দেখলো, এবং সিমটম গুলো দেখে ডক্টরদের মনে হলো যে এই যে 2004 যে সার্স, হ্যাঁ সার্স হচ্ছে আরেকটা করোনা ভাইরাস, কিন্তু SARS, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। কোভিড-19 আমরা বলি, কোভিড-19 এর আরেকটা নাম কিন্তু SARS-2। 2000 এর ভদ্রলোক ছিল SARS-1, মানে ওটাকে SARS-1 বলে না, ওটাকে শুধু SARS-ই বলে। কোভিড-19 এর নাম হচ্ছে SARS-2 আসলে, হ্যাঁ এটাকে মানুষ বলে SARS-CoV-2। ওই 2004 এর যে সার্স তারই হচ্ছে জ্ঞাতি ভাই আর কি, হ্যাঁ জাতি ভাই এটা। আচ্ছা এনিওয়ে, এখন উহানে মানে চায়নাতে হঠাৎ করে কিছু লোক অসুস্থ হয়ে যাওয়া শুরু হয়ে যাওয়ার পরে
এখন ধরো সায়েন্টিস্টরা দেখলো যে যেই সিমটম গুলো, এই সিমটম গুলো সেই 2004 এর ওই ডিজিজটার সাথে মেলে, মানে একই অর্গান গুলোতে ইনফেকশন হচ্ছে, একই ধরনের সিমটম দেখা যাচ্ছে, শ্বাসকষ্ট, নিউমোনিয়া টাইপ সিমটম। ওকে, এখন তারপরে ধরো এই উহানের লোকজনের কাছ থেকে, চায়নার লোকজনের কাছ থেকে হচ্ছে সায়েন্টিস্টরা ওই কোন প্যাথোজেনটি হচ্ছে প্যাথোজেনটা ডিটেক্ট করার চেষ্টা করলো, আইসোলেট করার চেষ্টা করলো। এবং ওই সময় বেসিক্যালি এখন আমরা নিউক্লিক অ্যাসিডটা আইসোলেট করার চেষ্টা করি। তো সায়েন্টিস্টরা হচ্ছে কিছু নিউক্লিক অ্যাসিড আইসোলেট করলো। এখন তারা যখন নিউক্লিক অ্যাসিড ওখান থেকে নিবে, তারা বিভিন্ন ধরনের নিউক্লিক অ্যাসিড পাবে, বিভিন্ন প্যাথোজেনের নিউক্লিক অ্যাসিড পাবে। এটাই স্বাভাবিক, আমাদের বডিতে দেয়ার বিলিয়নস অফ প্যাথোজেন অলরেডি ইনসাইড আওয়ার বডি। এখন অসুস্থ মানে চায়নার অসুস্থ লোকজনের কাছ থেকে তারা হচ্ছে কিছু নিউক্লিক অ্যাসিড পেলো, এবং নিউক্লিক অ্যাসিড পাওয়ার পর দেখলো যে কিছু নিউক্লিক অ্যাসিড সেই যে মানে ওই 2004 এ যে সার্সের আউটব্রেক হয়েছিল ওখান থেকে যে নিউক্লিক অ্যাসিড আইসোলেট করা হয়েছিল, ওই নিউক্লিক অ্যাসিডের সাথে সিমিলার টাইপ। আমার পয়েন্টটা বুঝতে পারছো? নতুন যে আউটব্রেক হলো, এটার যে ডিজিজ সিমটম, সেই সিমটমও হচ্ছে 2004 এর আউটব্রেকের সিমটমের সাথে মিলতেছে। আবার হচ্ছে এই নতুন আউটব্রেক থেকে যে নিউক্লিক অ্যাসিড আইসোলেট করা হয়েছে, সেই নিউক্লিক অ্যাসিডের সিকোয়েন্স মানে সেই নিউক্লিক অ্যাসিডও হচ্ছে সেই 2004 এর ওই আইসোলেটেড করা প্যাথোজেনের নিউক্লিক অ্যাসিডের মতো সিমিলার টাইপ। এই ইনফরমেশনটা কি ইন্ডিকেট করে? এই ইনফরমেশনটা ইন্ডিকেট করে যে যে নতুন যে আমরা যে মানে প্যাথোজেনটা আইসোলেট করলাম, মোস্ট প্রবাবলি এটা হচ্ছে ওইটা বা ওইটার মতো কিছু। এখন ধরো লোকজন জানে যে 2004 এ কি দিয়ে আউটব্রেক হয়েছিল, তখন লোকজন গবেষণা করে স্টাডি করে অলরেডি আইডেন্টিফাই করছিল যে 2004 এ যে আউটব্রেকটা হয়েছিল সেটা একটা সার্স ভাইরাস। সার্স ভাইরাসের ওই স্ট্রেনটা, ওকে, সেটা একটা মানে সার্স ভাইরাস, ইট ওয়াজ এ স্ট্রেন অফ করোনা ভাইরাস। তাহলে যেহেতু সিকোয়েন্স মিলতেছে, সিমটমস মিলতেছে, সিকোয়েন্সও মিলতেছে, সো সায়েন্টিস্টরা গেস করতে পারে যে এই যে নতুন ভাইরাসটা, তাহলে এটাও মনে হয় একটা করোনা ভাইরাস। তারপর হচ্ছে তারা ফার্দার আইডেন্টিফাই করে। আচ্ছা, এই পয়েন্টটাকে সবাই বুঝছো? ওকে, আচ্ছা এইখানে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি, স্ট্রেইনের ব্যাপারটা জানো? স্ট্রেইন, আমি যে স্ট্রেইন শব্দটা ইউজ করলাম, স্ট্রেইন, STRAIN। না স্যার। আচ্ছা, স্ট্রেইনের ব্যাপার কি? আচ্ছা, ইকোলাইয়ের নাম তোমরা শুনছো? খুব বিখ্যাত ব্যাকটেরিয়া আর কি। জি স্যার। ওকে, সবচেয়ে বিখ্যাত ব্যাকটেরিয়া। ওকে, ইকোলাই, ইয়া, ভেরি ফেমাস, সেলিব্রিটি ব্যাকটেরিয়া হচ্ছে ইকোলাই। এই সব ইকোলাই কি ডিজিজ করে? না। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হইলে হ্যাঁ, না হইলে না, যাইছে বলো না, দেখি না, শুনি না। হ্যাঁ কয়জন, না No, কয়জন? sir. নো স্যার। না স্যার। আচ্ছা, এই জন্য না ক্লাস করাইতে মজা। ধরো ক্লাসে হইলে আমি বলতে পারতাম এই কয়জন বা হাত তোলো, কয়জন হ্যাঁ হাত তোলো, ঠিক আছে? যাই হোক, এখানে তো হাত তোলা একটু ডিফিকাল্ট। আচ্ছা, যেটা হচ্ছে যে ডেফিনেটলি না, সব ইকোলাই কিন্তু ডিজিজ করে না। আচ্ছা, এই যে ধরো আমরা মানুষ, হ্যাঁ, আমরা ধরো এখানে আমরা এখন হচ্ছে যে 18 জন আছি, আমরা সবাই তো মানুষ, রাইট? আনলেস ইজ দেয়ার এনি রোবট, আমরা সবাই মানুষ না? মানুষই তো। Yes, sir. ওকে, গুড। তাহলে আমরা হচ্ছে সবাই মানুষ, এই 18 জন এখানে আছি, আমরা সবাই, আই থিঙ্ক আমরা সবাই মানুষ। ওকে, আদারওয়াইজ ইউ আর ভেরি স্মার্ট এন্ড পুট AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেয়ার। আমরা ধরে নিই আমরা 18 জনই মানুষ। আমরা সবাই কি সেম? না। আমরা কিন্তু 18 জন 18 রকম, আমাদের 18 জনের ক্যারেক্টারিস্টিক 18 রকম, রাইট? একজন একটা পারে, আরেকজন ওইটা পারে না, আরেকজন হয়তো অন্য একটা পারে, ঠিক আছে? আমার পয়েন্টটা বুঝতে পারছো? জি। This is also true for the microorganism. মাইক্রোঅর্গানিজমদের জন্য এটা কিন্তু ট্রু। এখন ধরো এই যে ইকোলাই, হ্যাঁ, এই ইকোলাই কিন্তু অনেক ধরনের ইকোলাই আছে এবং তাদের মধ্যে ডিফারেন্স আছে। তারা সবাই ইকোলাই, কিন্তু তাদের বিভিন্ন ডিফারেন্স আছে, ঠিক আছে? তাদের এই ডিফারেন্স গুলো হয় যখন কোনো ডিস্টিংটিভ কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, তখন আমরা এগুলাকে হচ্ছে আমরা গ্রুপ ভাগ করে ফেলি আর কি। বেসিক্যালি এদেরকে বলা হয় স্ট্রেইন, ঠিক আছে? সবাই ইকোলাই, কিন্তু তারা ডিফারেন্ট স্ট্রেইন। প্রতিটা স্ট্রেইনের কিন্তু কিছু মানে ডিফারেন্সিয়েট করার মতো ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। তুমি চাইলেই বলতে পারবে না যে এটা হচ্ছে ইকোলাইয়ের স্ট্রেইন নাম্বার 1, এটা ইকোলাইয়ের স্ট্রেইন নাম্বার 2। তুমি এইভাবে চাইলেই বলতে পারবে না। এই 1 আর 2 এর কিছু ডিস্টিংক্টিভ ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে।
তারা সবাই ইকুয়ালাই, কিন্তু তাদের কিছু ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স আছে। ওকে, সো দেখা গেল যে কিছু স্ট্রেন ডিজিজ করে, কিছু স্ট্রেন ডিজিজ করে না। ওকে, সো এটা হচ্ছে সবার জন্যই সত্য, এটা ইকুয়ালের জন্য সত্য, এটা হচ্ছে করোনার জন্য সত্য। করোনা ভাইরাস মানেই যে সে ডিজিজ করবে এবং একই ধরনের সিভিয়ার ডিজিজ করবে, ব্যাপারটা এরকম না। করোনা ভাইরাস দিয়ে প্রতি বছরই মানুষের ডিজিজ হয়। করোনা ভাইরাস বেসিক্যালি হচ্ছে রেসপিরেটরি ইনফেকশন করে আর কি, হ্যাঁ, মানে আমাদের ওই ঠান্ডা জ্বর হয় আর কি। কমন কোল্ড বলি না আমরা, কমন কোল্ড মানে তো আমরা জানি নাকি, প্রতি বছর শীতকালে মানুষজন একটু অসুস্থ হয়, এটা কমন কোল্ড বলে। প্রতি বছর যে কমন কোল্ড হয় মানুষের, এর 20% করোনা ভাইরাস দিয়ে হয়। ওকে, 20% মানে কমন কোল্ড করোনা ভাইরাস দিয়ে হয়। কিন্তু যে এই করোনা ভাইরাস তারা হচ্ছে ডিফারেন্ট স্ট্রেন, তারা খুব সিরিয়াস কোনো বা সিভিয়ার কোনো ডিজিজ করে না। পয়েন্টটা বুঝতে পারছো? তারা সিভিয়ার ডিজিজ করে না। কিছু কিছু করোনা ভাইরাসের স্ট্রেন তারা সিভিয়ার ডিজিজ করে, মানে করেছে আর কি। যেমন ধরো যে 2004 এর যে সার্স, সেটা একটা করোনা ভাইরাস, সেটা হচ্ছে সিভিয়ার মানে সিভিয়ার রেসপিরেটরি ইনফেকশন করে আর কি। তারপরে হচ্ছে তোমার মার্স, MARS, মিডল ইস্টার্ন রেসপিরেটরি সিনড্রোম আর কি। মার্সের আউটব্রেকের সালটা আমার মনে নেই, 2012-13 এর দিকে হবে। ওইটা কিন্তু সিভিয়ার প্রকৃতির রেসপিরেটরি ইনফেকশন করে। ওইটা হচ্ছে একটা করোনা ভাইরাস, ডিফারেন্ট স্ট্রেন আর কি। আর এবার যেটা কোভিড-19, এটাও একটা করোনা ভাইরাস, সেটা নোভেল করোনা ভাইরাস স্ট্রেন আর কি। এর আগে এই স্ট্রেনটা কখনো পাওয়া যায়নি। এও হচ্ছে সিভিয়ার ইনফেকশন করে। ওকে, আমার পয়েন্টটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, আচ্ছা, এটা তো খুচরা ইনফরমেশন ছিল। আমরা হচ্ছে আবার মডিফিকেশনে ফেরত যাই। এরপরের মডিফিকেশন, ওকে, ওই যে লাস্টের আগেরটা, tissue sequence correlates should be sought at the cellular level. Effort should be made to demonstrate a specific in situ hybridization of microbial sequence to areas of tissue pathology and to visible microorganisms to areas where microorganisms are presumed to be located. বাপরে বাপ, 3 লাইনের একটা সেন্টেন্স, কেমনে বোঝা সম্ভব না? এটা খুব ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, আমি একটু সহজ করার চেষ্টা করতেছি এখানে আসলে তারা কি বলেছে। আচ্ছা, যেটা হচ্ছে আবার পুরো এক্সাম্পল দিতে হবে। আচ্ছা, ধরো হচ্ছে ওই স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া, হ্যাঁ। আচ্ছা, আরেকটা অন্য একটা ব্যাকটেরিয়ার এক্সাম্পল দিই, হেলিকোব্যাক্টার পাইলোরি। হেলিকোব্যাক্টার পাইলোরি এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা আমাদের গাট আর কি, হ্যাঁ, আমাদের স্টোমাকে ইনফেকশন করে এবং আলটিমেটলি সে হচ্ছে তৈরি করতে পারে, যে এটাকে কি জানি বলে, আলসার। হ্যাঁ, আলসার কি সবাই জানো? আলসার শব্দটা তো সবাই শুনছি না? আলসার হলো হচ্ছে পেটে জ্বলতে থাকে। কে হচ্ছে আলসার শব্দ শুনে নাই? হাত তোলা। আচ্ছা, সরি, হাত খোলা যাবে না, বলো, আওয়াজ দাও। ভাইজানা রেখে ঘুমাই গেছেন নাকি? হ্যাঁ, তো ঘুমাইলে চলবে? সারা কি করছে? আওয়াজ দাও। কে আছে আলসার শব্দ শুনে নাই? শুনছি তো স্যার, কেউ শুনে নাই। আচ্ছা, ভেরি গুড, অসুবিধা নেই, না শুনলে সমস্যা নাই। আচ্ছা, আলসার কি হয়? আলসার হলে কেন পেট জ্বলে বলো? বলো না বাবা, যা ধারণা করো সেটাই বলো, সমস্যা নেই। আলসার হলে কেন পেট জ্বলতে থাকে আসলে? ইনফেকশন হয় স্টমাকে। এক্স্যাক্টলি, ইনফেকশন হওয়ার ফলে কি হয়? ঠিক আছে তো, ভেরি গুড। হ্যাঁ, ইনফেকশন হয়। ইনফেকশন হওয়ার পর কি হয়? গেস করো। ক্ষত সৃষ্টি হয়। হ্যাঁ, কি হয়? সরি, ক্ষত সৃষ্টি হয়। এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাদের দুজনকে ধন্যবাদ। তোমরা তো জানি আলসার হলো যেটা হয় কি, আমাদের পেটের ভেতরে যে স্কিন থাকে না, স্কিনের লেয়ার থাকে, এই কাজ হচ্ছে আমাদের পেটের মধ্যে অ্যাসিড থাকে। এই অ্যাসিডটা যাতে আমাদের ক্ষতি না করতে পারে, এটা ওটা লেয়ার থাকে আর কি আমাদের পেটের ভেতরে। সে আলসার হলে এই লেয়ারটা, মানে ইনফেকশনের ফলে এই লেয়ারটা হচ্ছে ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে যাওয়ার কারণে ওখানে একটা ঘা বা ক্ষতর মতো হয়, তখন এই অ্যাসিডটা গিয়ে হচ্ছে এফেক্ট করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এই হেলিকোব্যাক্টার পাইলোরি এই ব্যাকটেরিয়াটা এই কাজটা করতে পারে। তারা হচ্ছে এই ব্যাকটেরিয়াটা আমাদের পেটের ভিতরে গিয়ে অ্যাটাচ হতে পারে। অ্যাটাচ হওয়ার পর সেখানে কলোনি তৈরি করে হচ্ছে ইনফেকশন করে এই ক্ষত সৃষ্টি করে। আলটিমেটলি তারা ক্যান্সার তৈরি করতে পারে। আচ্ছা, এখন যেটা আমি বলতে চাচ্ছি,
ধরো তুমি এটা এখন পর্যন্ত কেউ জানে না, হ্যাঁ, আর তুমি একজন সায়েন্টিস্ট, মানে তোমার ক্লেম, তোমার হাইপোথিসিস হচ্ছে হেলিকপ্টার পাইলরি আমাদের পেটে ইনফেকশন করে হচ্ছে ক্ষত সৃষ্টি করে, হ্যাঁ, আলসার, মানে হেলিকপ্টার পাইলরি হচ্ছে আলসার তৈরি করে, এটা তুমি বলতে চাচ্ছ। এখন হেলিকপ্টার পাইলরি আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি? আমরা কিন্তু হচ্ছে ব্লাড টেস্ট করে হেলিকপ্টার পাইলরি ডিটেক্ট করতে পারি। আচ্ছা, ব্লাড টেস্টের কথাটা পরে যাই, এটা আসলে ইনডাইরেক্ট ডিটেকশন। আমরা হচ্ছে যেহেতু হচ্ছে পেটের ব্যাকটেরিয়া ডিটেক্ট করার সবচেয়ে ভালো স্যাম্পল কোনটা হতে পারে? মানে ধরো তোমরা পেটের, আমাদের স্টোমাকে যে প্যাথোজেন আছে সেটা ডিটেক্ট করতে চাও, সবচেয়ে ভালো স্যাম্পল কোনটা হতে পারে? স্যাম্পল মানে কি? ব্লাড, ইউরিন, কোন স্যাম্পলটা সবচেয়ে ভালো হতে পারে পেটের ব্যাকটেরিয়ার জন্য, মানে পেটের প্যাথোজেনের জন্য? কোন স্যাম্পল টেস্ট করতে হবে? ব্লাড টেস্ট করতে হবে, নাকি হচ্ছে ইউরিন টেস্ট করতে হবে, নাকি হচ্ছে নাসাল সোয়াব টেস্ট করতে হবে? কোনটা টেস্ট করতে হবে? ইউরিন, মেবি ইউরিন। আর একটু ইউরিনের কাছাকাছি আরেকটা জিনিস আছে না, স্টুল। এই স্টুল কি সবাই জানো তো নাকি? গাটের যে মানে আমাদের গাটের যে মাইক্রো অর্গানিজম, সেগুলো ডিটেক্ট করার জন্য সবচেয়ে ভালো স্যাম্পল হচ্ছে স্টুল, রাইট? কারণ স্টুল তো আমাদের গাট থেকে প্রডিউস হয়, ঠিক না? জি। বুঝতে পারছো যে স্টুলের থেকে বুঝতে পারছো স্টুল মানে ইউরিনের থেকে স্টুল কেন বেটার? ইউরিনে পাওয়ার কথা না। আচ্ছা, ইউরিনে পাওয়ার কথা না, কেন না সেটা পরে বলবো। যেটা হচ্ছে স্টুল। এখন ধরো তুমি হচ্ছে তোমার হাইপোথিসিস কি, তুমি প্রমাণ করতে চাও যে হেলিকপ্টার পাইলরিতেই আসারটা হয়েছে। এখন তুমি হচ্ছে স্টুল চেক করলা, স্টুল ইয়া থেকেই আসছে, হ্যাঁ, স্টোমাক থেকেই আসে। এখন স্টুল থেকে তুমি হেলিকপ্টার পাইলরি আইসোলেট করলা, তুমি স্টুল থেকে চেক করে দেখলে হেলিকপ্টার পাইলরি আছে। এখান থেকে কিন্তু তোমার যে দাবিটা, হ্যাঁ, তোমার হাইপোথিসিসটা একটু স্ট্রং হয়, কিন্তু প্রুভ হয় না। হ্যাঁ, তুমি স্টুলে পাইছো, কিন্তু এটা তো প্রুভ করে না সেই স্টুল পেট থেকেই আসছে। এটা মানে তোমার ইনফরমেশনটা এটা প্রুভ করে যে তোমার স্টোমাকে হেলিকপ্টার পাইলরি আছে, কিন্তু এটা কিন্তু প্রুভ করে না যে এই হেলিকপ্টার পাইলরি তোমার স্টোমাকের সেলে ইনফেকশন করছে। সেইটা প্রুভ করার জন্য বেস্ট ওয়ে কি, তোমার পেটে যেখানে ইনফেকশনটা হয়েছে সেখান থেকে তুমি কিছু টিস্যু নিয়ে আসো। টিস্যু মানে তো জানো, টিস্যু হচ্ছে সেল আর কি। পেটের ওই যেখানে ইনফেকশন হয়েছে সেখান থেকে কেটে নিয়ে আসো, ঠিক আছে? কেটে নিয়ে আসা যায়, বায়োপসির মাধ্যমে এই কাজটাই করে, টিস্যু কেটে নিয়ে আসো। তো সেক্ষেত্রে তোমার সেই ইনফেক্টেড জায়গা থেকে তুমি টিস্যু কেটে নিয়ে আসো, নিয়ে এসে তুমি প্রমাণ করো যে তোমার ওই টিস্যুর মধ্যেই এই হেলিকপ্টার পাইলরি আছে, ঠিক আছে? তো এইটা প্রমাণ করার জন্য কিছু টেকনিক আছে, এর মধ্যে একটা টেকনিক হচ্ছে ইনসিটু হাইব্রিডাইজেশন আর কি। হ্যাঁ, ইনসিটু হাইব্রিডাইজেশন কিভাবে করে এত ডিটেলস তোমাদের এখন জানার দরকার নেই, খালি একটু ইনফরমেশন জানো। ইনসিটু হাইব্রিডাইজেশন দিয়ে আমরা হচ্ছে ডিটেক্ট করি, আরএনএ ডিটেক্ট করি, আমরা নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করি। হ্যাঁ, এক ধরনের ইনসিটু হাইব্রিডাইজেশন দিয়ে আমরা এক ধরনের নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করি। বেসিক্যালি সেই নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে আরএনএ। এত কিছু ডিটেলস পরে বুঝবো, আপাতত একটু কি মনে রাখবো যে ইনসিটু হাইব্রিডাইজেশন দিয়ে আমরা এই ডিটেক্টটা করতে পারবো যে আমি যে টিস্যু নিয়ে আসছি বায়োপসি করে, এখন আমি প্রমাণ করতে চাচ্ছি এই টিস্যুর মধ্যেই হচ্ছে আছে, এই হেলিকপ্টার পাইলরিটা আছে। এই ইনসিটু হাইব্রিডাইজেশন হচ্ছে আমরা একটা টেকনিক, এক্সপেরিমেন্টাল মেথড, যেটা দিয়ে আমরা প্রমাণ করতে পারবো এই টিস্যুর মধ্যেই আছে। আরো মেথড আছে, হ্যাঁ, এই প্রমাণ করার আরো মেথড আছে, নট অনলি ইনসিটু হাইব্রিডাইজেশন, আরো এক্সপেরিমেন্টাল মেথড আছে, সেগুলো তোমরা পরে শিখবা। এরকম আলাদা আলাদা অনেক কোর্স আছে মাইক্রোবায়োলজিতে। হ্যাঁ, টেকনিক্স, এই ঋতু এই আছে না কি জানি, টেকনিক্স ইন সামথিং। হ্যাঁ, ওগুলা সবই সামনে পাওয়া যাবে। হ্যাঁ, সো এই হতাশ হওয়ার কোনো কারণ নেই, সামনে এগুলো সবই জানতে পারবে আস্তে আস্তে। ওকে, মডিফিকেশন গুলো বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এই ক্লাস রেকর্ড হচ্ছে তো, সো হচ্ছে তোমাদের যদি আবার কনফিউশন হয় তোমরা এই ক্লাসটা আবার দেখে নিও, সমস্যা নেই। এটা হচ্ছে বাক্সে দেওয়া থাকবে রেকর্ডেড ক্লাস নামে যে সেকশনটা আছে ওখানে। ওকে স্যার। এই ক্লাস শেষে আমি এটা আপলোড করে দেবো আর কি। পোস্ট পোস্টুলেট খুব ভালো মতো বুঝতে হবে, হ্যাঁ, এটাকে ইগনোর করো না, এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এই যে পাবলিক হেলথ, অনেকেই আছে পাবলিক হেলথে কাজ করতে চায় আমাদের দেশে, পাবলিক হেলথ মাইক্রোবায়োলজিস্ট যারা হতে চায়, হ্যাঁ, তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট এই পোস্ট পোস্টুলেট।
ইনফ্যাক্ট হচ্ছে সব সামনের কোর্সগুলোতেও হ্যাঁ কি সামনের কোর্সগুলো তো থাকবে এক্স্যাক্টলি তোমার হচ্ছে মেডিকেল মাইক্রোবায়োলজি, হ্যাঁ মেডিকেল মাইক্রোবায়োলজি তো মাস্ট, তোমার পোস্ট পোস্টুলেট বুঝতেই হবে, এপিডেমিওলজিক্যাল স্টাডি বুঝতেই হবে। এটা আমার জটিল কিছু না। এই তোমরা যারা ফ্রেশার্স ভাই প্রথম দিকে একটু লাগি, একটু কঠিন লাগে আর কি, হ্যাঁ প্রথম দিকে একটু এফোর্ট বেশি দিতে হয়। আমিও প্রথম দিকে কিছু বুঝতাম না, একটু একটু পড়তে হবে আর কি। আচ্ছা, যে কাজটা তোমরা করো, টর্টরের বইটা কি সবাই নামাতে পারছো? ওই দিন যে বইটা দেখালাম, পেরেছি। পেরেছো? Yes, sir. Very good. ভালো হয়, হ্যাঁ কি লিঙ্কটা দিয়ে দিলে ভালো হয়। লিঙ্ক যে এটা কই আছে শোনা, বই তো এগুলো তো ইয়ে না, ফ্রি না তো, এগুলো নেটে যেই ভার্সন পাওয়ার কি সেইটা হ্যাঁ নামাই আমার কাছে আছে। আছে। লিঙ্ক একটু সেন্ড করো। আচ্ছা এই তোমরা যারা ফ্রেশার্স যারা আছে, এই যে এখানে ইয়ে আছে সঞ্জিদা ঋতু আছে, তোমাদের বড় আপু, তোমরা সঞ্জিদা ঋতুর কাছ থেকে এটা শেয়ার নিয়ে নিও। হ্যাঁ আমি দিয়ে এই সঞ্জিদা ঋতু হচ্ছে তোমাদের বড় আপু, হ্যাঁ তো তোমরা কিন্তু ওর কাছ থেকে এমনি অনেক গাইডেন্সও পাবা। ওকে, জি স্যার। বড় আপুর কাছ থেকে গাইডেন্স নিয়ে নিও মাঝে মাঝে। যারা হচ্ছে ওই এই বই নামানোর কোনো ব্যাপার নাকি, গুগলে গিয়ে সার্চ দিবা টর্টোরা মাইক্রোবায়োলজি ডাউনলোড। গুগল এফিসিয়েন্টলি ইউজ করার একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ ওই লিঙ্কটা আমার কাছেও নেই, আমি যে কোন লিঙ্ক থেকে নামাইছিলাম নিজেরও মনে নেই। যেটা বেসিক্যালি আমি করি কি, বই কিন্তু সস্তা না, মানে সস্তা না মানে কি, বই কিন্তু বেশি বই ফ্রি না, তো অনেক সময় ফ্রিতে পাওয়া যায় আর কি। হ্যাঁ জাস্ট সার্চ দিবা, দেখবা হচ্ছে যে মানে এইভাবে সার্চ দিবা যে ডাউনলোড দিস বুক, হ্যাঁ বইটার নাম দিয়ে দিবা। তো অনেক সময় কিছু লিঙ্ক থাকে, বেশিরভাগ সময় এগুলা লিঙ্ক আবার 2 দিন পর বন্ধ হয়ে যায়। হ্যাঁ এগুলা কথা লাগেই স্যার। স্যার বইয়ের হ্যাঁ, এই পিডিএফ বইটা নাও। ফাইলটা বাক্সে হ্যাঁ। আপলোড করে দেন। বাক্সে এত বড় ফাইল না আপলোড করা যায় না, 10 মেগাবাইটের বেশি ফাইল আপলোড করা যায় না। আমরা তো বুঝছো? কিনে ফেলছিলাম স্যার আমাদের টাইমে। কিনছিল না? আচ্ছা এই সবার- বইটার হার্ড কপিটা অ্যাভেলেবল, এটা হচ্ছে তোমার হচ্ছে ইয়াতে নীলক্ষেতে পাওয়া যায় না? হ্যাঁ নীলক্ষেতেই পাওয়া যাবে। তোমরা কি কালারটা কিনছিলে না ওই ব্ল্যাক এন্ড হোয়াইটটা কিনছিলে, ফটোকপি কিনছিলে? আমি ব্ল্যাক এন্ড হোয়াইটটা কিনছিলাম, আমার কাছে পেলজারও আছে স্যার। পেলজার, ওকে হ্যাঁ এই তোমার টর্টোরা, পেলজার, ব্রুক, এই তিনটা বই ইম্পর্টেন্ট বই আর কি। আচ্ছা এনিওয়ে শোনো, তোমাদের ফ্রেশার্স যারা, তোমাদেরকে আমি বলবো কি, যদি তোমরা পারো অরিজিনাল বইটা কিনতে পারো। আনফরচুনেটলি অরিজিনাল বইটার না দাম খুব বেশি না, কিন্তু এই জিনিস বাংলাদেশে পাওয়া যায় না, এটা হচ্ছে ইন্ডিয়াতে পাওয়া যায়। এমনি কিন্তু অরিজিনাল তোমার যে কোনো টেক্সট বুকের দাম অনেক বেশি। আর পড়তেও ভালো লাগে স্যার অরিজিনাল গুলা। ডেফিনেটলি আমার কাছে অরিজিনাল বই আছে আর কি, টর্টোরাটা, কিন্তু আমার তো অনেক ওল্ড এডিশন। ঠিক আছে, আচ্ছা যেটা হচ্ছে ওই অরিজিনাল বই তোমার ওই ইউরোপিয়ান বা আমেরিকাতে অনেক বেশি দাম, কিন্তু ইন্ডিয়াতে আবার অরিজিনাল বইয়ের দাম কম, কারণ ইন্ডিয়াতে হচ্ছে ওই লোকাল পাবলিক অফিস আছে আর কি। তো ইন্ডিয়াতে কেউ যদি যায় বা আত্মীয় স্বজন যায়, তাদের মাধ্যমে নিয়ে আসতে পারো, অথবা তোমরা বাংলাদেশে যে কাজটা করতে পারো, যে পিডিএফ আছে না সফট কপি, তোমরা এটা থেকে চাইলে তুমি ছাপাই নিতেই পারো, নীলক্ষেতে গেলে কত লোকজন ছাপাই দিতে পারে। অথবা তোমরা যদি সফট কপিটা থাকে তোমার, ইফ ইউ আর কমফোর্টেবল উইথ দ্য সফট কপিস, তাহলে সফট কপিস থেকে পড়ো আর কি। বাট এই বইটা পড়ো, আমি তোমাদের এটা সাজেশন দিব। এই টর্টোরা বইটার সুবিধা হচ্ছে এটার ইংলিশ এত ইজি। সবথেকে ইজি স্যার, পেলজার বেশ টাফ এটার থেকে। হ্যাঁ ব্রুকও কিন্তু টাফ। মানে টর্টোরার বইটা যে জনপ্রিয়তা মানে খুব মানে ফেমাস এমনি এমনি না, এক হচ্ছে ইন্ট্রোডাক্টরি মাইক্রোবায়োলজি হিসেবে এটা হচ্ছে বেস্ট বই, এবং এটার ইংলিশ খুবই সহজ। দেখো এইটা এটা এটা খুবই স্বাভাবিক যে আমরা হচ্ছে বাংলাদেশিদের আমাদের ইংলিশের সমস্যা থাকবে, এবং স্পেশালি যারা ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সনে পড়ছো তারা ইংলিশে ভালো হবে বিকজ অফ দ্য প্র্যাকটিস। আদারওয়াইজ আমরা যারা, আমি নিজে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ভাই, আমরা যারা বাংলা মিডিয়ামে, আমাদের জন্য ইংলিশ একটু কঠিন হবে, তার স্বাভাবিক, দ্যাটস নর্মাল, বাট এটা নিয়ে ইয়ে হওয়ার কিছু নেই। সেই জন্য শুরু হিসেবে, আচ্ছা এবং তোমাদের যাদের এই ইংলিশে যে আমাদের যে অনেকেরই যে দুর্বলতা আছে, এটা নিয়ে ওরি হওয়ার কিছু নেই, এই দুর্বলতা না কেটে যাবে। মানে একটা জিনিস হয়ে গেছে, স্পিকিং ইংলিশে অনেক সময় প্রবলেম থেকে যায়, বাট এই রিডিং ইংলিশ সবারটাই হচ্ছে সলভ হয়ে যাবে। যাদের এখন একটু উইকনেস আছে, তোমাদের সবার ইংলিশই হচ্ছে ইমপ্রুভ করবে। শুরুর দিকে একটু কষ্ট হয়, সো এই জন্য শুরুর জন্য টর্টোরা বইটা হচ্ছে বেস্ট। এটার ইংলিশ হচ্ছে খুব সিম্পল ইংলিশ, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। ভার্সিটি খোলা থাকলে স্যার ইজি হতো, যারা 091 এর হচ্ছে কোর্সগুলো করছে ওরা ডিরেক্ট প্রেজেন্টেশন দিয়ে তারপর হচ্ছে ওই কোর্সগুলো বেশ হেল্পফুল স্টার্টিং এর জন্য।
ওই এখন 091 না ইংলিশ? জানি না, হ্যাঁ 091 101 102 যে যেটা পায়, না এই কিন্তু কোর্সগুলো চলতেছে এখন? ম্যাক্সিমামকে 091 দেয়। হ্যাঁ এবার এখনো কি হচ্ছে জানি না আসলে। এখনো ম্যাক্সিমাম কি দেওয়া হয়েছে? সবাই কি ইংলিশ 091 পাইছো নাকি? জি স্যার। যে দুইজন হয়তো বা পাও না, ইটস ওকে। মানে এই কোর্সগুলোর কিছু উপকারিতা আছে। হ্যাঁ ধরো আমাদের তো যে যারা আমরা বাংলা মিডিয়াম থেকে আসি আমাদের তো একটা ইংলিশের উইকনেস থাকে, তো এই উইকনেস গুলো অনেকখানি কেটে যায় আর কি। ঠিক আছে, শুনি ইংলিশে কিছুটা দুর্বল এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম আমিও ইংলিশে কিছুটা দুর্বল ছিলাম, ওকে দ্যাটস নরমাল। কিন্তু ইভেন্চুয়ালি আই মিন ইউ উইল ইমপ্রুভ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আর এই টর্টরের বইটা দয়া করে সবাই সফট কপিটা নামায় নিও এবং এই বইটা পড়ো। এই বই পড়লে অনেক মানে বেটার বুঝবা। কারণ ক্লাসে তো ধরো লেকচারে তো এগুলো জাস্ট পাওয়ার পয়েন্ট স্লাইড, কিন্তু যদি এই বইটা পড়ো তাহলে অনেক কিছু বুঝবা। আর নেক্সট ক্লাসের মধ্যে এই পোস্ট পোস্টুলেট অবশ্যই পড়ে শেষ করবা। হ্যাঁ, এই শুরুতে আমরা একটু স্লো আগাচ্ছি, বাট আমাদের একটু স্পিড আপ করতে হবে। ওকে, আর কারো কোনো দাবি দেওয়া আছে, কোয়েশ্চেন আছে? দাবি দেওয়া, অভিযোগ, কোয়েশ্চেন কিছু আছে? স্যার আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ বলুন স্যার। তো অনেক বড় কোশ্চেন, থিসিসের কি হবে? হ্যাঁ কি? থিসিসের কি হবে? আচ্ছা থিসিস নিয়ে আমরা হচ্ছে ক্লাস টিম আলোচনা না করে আমরা ক্লাসের পরে আলোচনা করবো, ঠিক আছে? থিসিসে কি তুমি আর হচ্ছে ইয়া না, আচ্ছা অসুবিধা নেই, এটা হচ্ছে ক্লাসের পরে আমরা এটা নিয়ে একটা আলাপ করব, ঠিক আছে? ফ্রি টাইমে আমাকে একটা নক দিয়ে রাখো। আচ্ছা তখন হচ্ছে আমরা এই বেসিক্যালি তো তোমাদের দুজনের তো আসলে কিছু একটা করা লাগবে। আচ্ছা ওই নক দিয়ে তখন আমরা এটা নিয়ে কথা বলবো আর কি। আচ্ছা আচ্ছা একজন চ্যাটে কি বলছো? আমার কাছে লিংক চাইছে কেউ। লিংক আছে তোমার কাছে? দিয়ে দাও তো। আর আমার কাছে দেখতে হবে, আমি জানিও না অ্যাকচুয়ালি কিভাবে কি করে, আমি তো ডাউনলোড করে রাখছিলাম, দেখি দিয়ে দিব। আচ্ছা শোনো, এই লিঙ্কটা একটু গুগলে ধরো সার্চ দিলে আমিও বের করতে পারবো, কিন্তু প্রবলেম হচ্ছে এই লিঙ্ক আবার মার্কসে শেয়ার করা যাবে না। হ্যাঁ, এই কপিরাইটের ব্যাপার স্যাপার আছে, পরে তো ভাই মামলা খেয়ে যাবো আমি। হ্যাঁ অন্য কোনো ভাবে কি দেওয়া যায় নাকি বইটা? আমি দেখতেছি হ্যাঁ দেওয়া যায়, তোমাদের এই গুগল ড্রাইভ শেয়ার করে দিও। করতে পারে। সঞ্জিদা তোমার হচ্ছে গুগল ড্রাইভে আছে না এই জিনিস? গুগল ড্রাইভে আপলোড করে, হ্যাঁ ড্রাইভে আপলোড করা লাগবে স্যার, যে আপলোড করে ওই ওদের কাছে শেয়ার করে দিও। তাহলে হচ্ছে ডাউনলোড করার পর তুমি হচ্ছে আবার শেয়ারটা হচ্ছে ইয়া করে ফেলো, আনশেয়ার করে দিও। ঠিক আছে? জি আমি আপলোড লাইব্রেরি জেনেসিস একটা ওয়েবসাইটে আমি পেয়েছি বইটা। কি জেনেসিস? লাইব্রেরি জেনেসিস। এই সবাই নামটা শুনে রাখো, লাইব্রেরি জেনেসিসে পাওয়া যায় না? কোন আচ্ছা তুমি কোন ইয়াটা পাইছো কি জানি বলে, এটা কোন এডিশন পাইছো? স্যার এখানে বলা আছে 13th এডিশন। ওকে 13th one is the new one I guess. আমি জানি না which one is in the market now, maybe 14, but it's okay. 13 14 usually অত বেশি ডিফার করে না আর কি। হ্যাঁ, so if you get the 13 that will be good enough. ঠিক আছে? ওকে তো ওটা একটু তোমরা কষ্ট করে ডাউনলোড করে ফেলো। And you know, I just googled by typing download Tortora General Microwaves and I got several link actually. আচ্ছা তোমরা একটু চেষ্টা করে দেখো ডাউনলোড করতে পারো কিনা, না পারলে পরে দেখা যাক আমি কি ড্রাইভে আপলোড দিচ্ছি স্যার, দেখি পরে আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে ওই সঞ্জিতা ওই ঋতু তো ড্রাইভে আপলোড দিচ্ছে, তারপর হচ্ছে তোমরা ওর কাছ থেকে ওই লিংক ইয়াটা নিয়ে নিও, যে ড্রাইভ শেয়ার করে দিবে না, তোমরা ডাউনলোড করে নিও। ওকে, কেউ রেসপন্স করে না স্যার, ক্লাস অনেক ভালো, আমরা অনেক চিল্লাপাল্লা করি। না টু বি অনেস্ট হচ্ছে আমিও এটাতে মানে খুবই বিরক্তিকর এই মানে এটা আমি মানে এটা আমাদের আনফরচুনেট আর কি, মানে এইভাবে না ক্লাস করানো শান্তি নেই, মানসিক শান্তি পাওয়া যায় না। রাইট, ক্লাসে থাকবে তোমরা স্টুডেন্টরা একটু হাউকাউ করবে, আমি মাঝে মাঝে একটু ঝাড়ি পট্টি দিব, তাহলে না ভালো লাগে।
এইভাবে মানে ক্লাসের একটা থাকে না, ছোট লাইভলিনেস থাকে না, এই জিনিসটা অনলাইনে আসলে থাকে না। কারণ এটাও ঠিক যে সবাই যে তাদের মাইক্রোফোন গুলো অন রাখবে, দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড মানে সাউন্ডের কারণে হয়তো অনেক কিছু শুনতে কষ্ট হচ্ছে আর কি। আচ্ছা, এনিওয়ে গাইস, তোমাদের যদি আর কোনো অভিযোগ তারপরে কোয়েশ্চেন না থাকে তাহলে আজকে বিদায় নেই। নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম এবং সাবধানে থাকো। ওকে, সি ইউ দেন, বাই বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। হাফেজ। আল্লাহ স্যার হাফেজ। Record is done.